ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছরই পেইড কোশ্চেন থাকে। এবং এই ফার্স্ট পেজটা যদি আমরা একটু খেয়াল করি, যে একটা পেশেন্টের পা থেকে মাথা পর্যন্ত আমরা কি কি ক্লু পেতে পারি যেটা আমাদের মেটাবলিক ডিসঅর্ডারকে ইন্ডিকেট করে। যেমন আমরা যদি পেশেন্টের চোখ এক্সামিনেশন করি, চোখের চারপাশে এরকম জ্যানথালাজমা পেতে পারি। হ্যাঁ, এরকম ইয়েলো কিছু ডিপোজিশন পেতে পারি, ইয়েলোইশ প্যাপিউলার বা প্ল্যাক টাইপ এরকম ডিপোজিশন, ইয়েলোইশ কালার। এটাকে আমরা বলি জ্যানথালাজমা, ইউজুয়ালি হাইপারলিপিডেমিয়া পাওয়া যায়, নর্মালিও থাকে অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় যে কর্নিয়াল আর্কাস একটু ওল্ড এজের পেশেন্টদের থাকে, অথবা অনেক সময় ইয়াং এজে যদি এরকম কর্নিয়াল আর্কাস পাওয়া যায় তখন আমাদেরকে এই হাইপার কোলেস্টেরোলেমিয়া চিন্তা করতে হবে, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়াকে চিন্তা করতে হবে। সো কর্নিয়াল আর্কাসের সাথে কোলেস্টেরলের অ্যাসোসিয়েশন আছে, আর্কাস কোলেস্টেরল, আর জেনথালাজমার সাথে হাইপারলিপিডেমিয়ার সম্পর্ক আছে। এছাড়া অনেক সময় আমরা পেশেন্টের জেভিপি দেখে পেশেন্টের ভলিউম স্ট্যাটাসটাও বুঝতে পারি, যে পেশেন্টের যদি জেভিপি রেইজ থাকে তাহলে বুঝতে হবে যে পেশেন্টের রাইট হার্ট ফেলিউর আছে। তার যদি লাংসে ক্রেপিটেশন থাকে, তাহলে যদি বাইপেরাল এডিমা থাকে, হ্যাঁ, টেন্ডার হেপাটোমেগালি থাকে, অ্যাসাইটিস থাকে, তাহলে বুঝতে হবে পেশেন্টের অথবা রাইট হার্ট ফেলিউর থাকে। এছাড়া হাইপোভলিমিও আমরা বুঝতে পারি, যদি পেশেন্টের পালসটা অনেক ট্যাকিকার্ডিক হয়, হাইপো মানে প্রেশার কম পাওয়া যায়, তখন আমরা বুঝতে হবে যে পেশেন্টের হাইপোভলিমিয়া আছে। অনেক সময় দেখা যায় পেশেন্টের সোডিয়াম বেশি বা কমের জন্য কিছু চেঞ্জ চলে আসতে পারে, যেমন হাইপারনেট্রিমিয়াতে পেশেন্ট ডেলিরিয়াস হয়ে যেতে পারে। হাইপারনেট্রিমিয়া কিন্তু উইকনেস ডেভেলপ করাইতে পারে, হ্যাঁ। আবার হাইপোনেট্রিমিয়াতেও পেশেন্ট ডেলিরিয়াস হয়ে যেতে পারে, সিজার ডেভেলপ করতে পারে, হ্যাঁ, কোমাতে চলে যেতে পারে। আবার আমরা যদি একটু ফান্ডোস্কোপিক এক্সামিনেশন করি, অনেক সময় দেখা যায় এরকম রেটিনাতে কিছু চেরি রেড স্পট পাওয়া যেতে পারে। তো যদি দেখেন যে ফান্ডাসটা পুরো সাদা, মাঝখানে শুধু একটা চেরি রেড স্পট, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাকে বলা হয় হচ্ছে আমার সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন। সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশনে এরকম একটা চেরি রেড স্পট সাইন পাওয়া যায়, কিন্তু আদার ব্যাকগ্রাউন্ডটা একদম সাদা হয়ে যায়, কারণ আর্টারিতে অক্লুশন হয়, সেন্ট্রাল রেটিনাল আর্টারিতে অক্লুশন। এখন কোশ্চেন হতে পারে আপনাদের, এই জায়গাটায় তাহলে কেন লাল দেখা? আমরা সবাই জানি যে আমাদের রেটিনাতে ডুয়াল সাপ্লাই, আমাদের পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি রেটিনাকে সাপ্লাই দেয়, সাথে মিডল সেরেব্রাল আর্টারি একটা ব্রাঞ্চও আসে। সব মিলিয়ে যেটা হয় যে মিডল সেরেব্রাল আর্টারিতে অক্লুশন হয় না, না হওয়ার কারণে ওর সার্কুলেশনটার জন্য এখানে একটু লাল অংশ দেখা যায়, বাকিটা পুরোটা সাদা হয়ে যায় বিকজ অফ টোটাল সার্কুলেশন অফ দ্য পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশনে আমাদের এরকম একটু চেরি রেড স্পট পাওয়া যায়। আর যদি দেখেন যে না, পেশেন্টের চেরি রেড স্পটও আছে, সাথে সব আর্টারি ভেসেল ভালো করে বোঝা যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে না, আই এম ডিলিং উইথ সামথিং এলস, ডিপোজিশন ডিসঅর্ডার, গ্যাংলিওসাইটোসিস। গ্যাংলিওসাইটোসিসে অনেক সময় এরকম চেরি রেড স্পট পাওয়া যেতে পারে। আমরা অনেক সময় মেটাবলিক ডিজিজের পার্ট হিসেবে হেপাটোমেগালি পাইতে পারি, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, গোসার্স ডিজিজ। অনেক সময় হাতে এরকম পারপিউরিক মানে ব্লিস্টারিং লেশন পাওয়া যেতে পারে, স্পেশালি যেসব পেশেন্ট গুলোর পরফাইরিয়া থাকে, তাদের এরকম সূর্যের আলোতে গেলে হাতের এরকম ডরসাম অফ দ্য হ্যান্ডে এরকম ব্লিস্টারিং লেশন ডেভেলপ করে। এবং পেশেন্টদের হচ্ছে হাইপারট্রাইকোসিস থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। হাইপার লিপিডেমিয়াতে এই টেন্ডন গুলোর ভিতরে জ্যান্থোমা তৈরি হয়, টেন্ডন জ্যান্থোমা। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা সাধারণত হাইপার কোলেস্টেরোলেমিয়ার সাথে associated। টেন্ডন জ্যান্থো, টেন্ডন গুলো এরকম বড় বড় হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে এরকম শরীরে যদি এরকম ইরাপটিভ কিছু লেশন দেখা যায়, হ্যাঁ, নোডিউলার লেশন, তাহলে এটাকে বলা ইরাপটিভ জ্যান্থোমা। এটা সাধারণত ট্রাইগ্লিসারাইড বাড়লে আমাদের বডিতে বাড়ে, তাহলে ট্রাইগ্লিসারাইড বাড়লে ইরাপটিভ জ্যান্থোমা হয়, আর কোলেস্টেরল বাড়লে হয় টেন্ডন জ্যান্থোমা। এই দুইটা কোশ্চেন কিন্তু এফসিপিএস এ আসে। ইভেন আমি যে এবার এফসিপিএস পার্ট 1 দিয়েছিলাম তখন একটা কোশ্চেন আসছিল ইরাপটিভ জ্যান্থোমা। তাহলে ফ্যামিলিয়াল যে হাইপার ট্রাইগ্লিসারাইড এমিয়া আছে, সব ফ্যামিলি মেম্বারদের ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, তাদের বডি চেক আপ করলে এরকম মাঝে মাঝে ইরাপটিভ জেন্থোমা পাওয়া যেতে পারে, এরকম স্কিনের ভিতরে ছোট 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 নডিউলার লেশন। তাহলে ইরাপটিভ জেন্থোমা পাওয়া যায় হচ্ছে ফ্যামিলিয়াল হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, ইরাপটিভ জেন্থোমা। আর টেন্ডনের জেন্থোমা পাওয়া যায় হচ্ছে কোলেস্টেরল। আর মনে রাখি টেন্ডনের টি আছে, কোলেস্টেরলের শুরুতে ওরকম একটা টি টি ভাব আছে।
সো কোলেস্টেরলের টেন্ডন জেনথোমা হয়, আর ইরাপটিভ জেনথোমা গুলো হয় হচ্ছে ট্রাইগ্লিসারাইড। টেন্ডন জেনথোমা অনেক সময় হাইপোথাইরয়েডিজমেও পাওয়া যায়, প্রাইমারি বিলিয়ারি সিরোসিসও পাওয়া যায়, ডায়াবেটিসেও অনেক সময় টেন্ডন জেনথোমা পাওয়া যায়। মাথায় রাখতে হবে। এখানে কিছু অ্যানালাইটিক্যাল টেস্টের কথা দেওয়া আছে, আমরা জাস্ট দাগানো গুলো পড়বো। যেমন হচ্ছে ক্রোমাটোগ্রাফি, স্পেশালি গ্যাস ক্রোমাটোগ্রাফি আমরা কখন করি, যে কোনো ড্রাগ মনিটরিং করার ক্ষেত্রে। স্পেকট্রোস্কোপি আমরা কখন করি, হ্যাঁ, বিভিন্ন ড্রাগের মিসইউজ স্ক্রিনিং করার ক্ষেত্রে, ভিটামিন চেক করার ক্ষেত্রে। স্পেকট্রোফটোমেট্রি আমরা কখন করি, প্যারাপ্রোটিন, লাইপোপ্রোটিন, জেন্থোক্রোমিয়া এগুলো দেখার ক্ষেত্রে। যেমন সাবারাকার্ন হেমোরেজে কিন্তু আমরা এরকম স্পেকট্রোফটোমেট্রি করি। ইলেকট্রোফোরেসিস কখন করি আমরা, মাল্টিপল মায়োলোমা, এটা প্যারাপ্রোটিন দেখার জন্য। এনজাইমেটিক অ্যানালাইসিস, অ্যাটমিক অ্যাবজর্পশন টেস্ট আমরা কখন করি, হ্যাভিমিডলস দেখার জন্য। এগুলো জাস্ট নাইস টু। এখানে একটা ইম্পর্টেন্ট চার্ট আছে যে হাউ টু ইন্টারপ্রিট ইউরিয়া অ্যান্ড ইলেকট্রোলাইট রেজাল্ট। তাহলে ইউরিয়াটা বেশি ভালো করে এখানে পড়তে হবে, যে কারো যদি দেখা যায় যে ক্রিয়েটিনিন নর্মাল, ইজিএফআর নর্মাল, রেনাল ফাংশন নর্মাল, কিন্তু ইউরিয়া বেশি, এটা ইন্ডিকেট করে যে পেশেন্টের প্রচুর পরিমাণে প্রোটিন ইনটেক বেড়েছে, অথবা বডিতে ক্যাটাবলিক স্টেট বেড়েছে, তার মানে তার প্রোটিন ডিগ্রেডেশন বেশি হচ্ছে। এরকম একটা ইম্পর্টেন্ট কন্ডিশনের নাম হচ্ছে আপার জিএইচ ব্লিডিং। আমরা জানি যে ব্লিডিং হলে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন বের হয়, আরবিসি ডিস্ট্রাকশন হয়। হিমোগ্লোবিনের গ্লোবিন অংশটা তখন আমাদের ইন্টেস্টাইনের ভিতর থেকে যখন যাওয়া শুরু করে, তখন ইন্টেস্টাইন ওকে অ্যাবজর্ব করে নেয়। তার মানে আমার আরবিসি ব্রেকডাউনের মাধ্যমে গ্লোবিন বেড়ে গিয়ে আমার শরীরের প্রোটিন কন্টেন্টটা বেড়ে যাচ্ছে, ওখান থেকে ইউরিয়া তৈরি হচ্ছে লিভারে। এই জন্য বলা হয় যে আপার জিআই ব্লিডিং, অথবা যারা মাসেল জিমন্যাস্টিক, যারা যারা একটু বেশি প্রোটিন শেক খায়, অথবা যাদের বডিতে ক্যাটাবলিক স্টেট আছে, তার মানে হচ্ছে ওয়েট লস হচ্ছে খুব র্যাপিডলি, এইসব কন্ডিশন গুলোতে ইউরিয়া ডিসপ্রপোর্শনেটলি রেইজড করে রাদার দেন জিএফআর এন্ড রেনাল পারফিউশন। আর ইউরিয়া ক্রিয়েটিনিন যদি একই প্রপোর্শনেটলি বাড়ে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আমার রেনাল পারফিউশন হ্যাম্পার হচ্ছে। তো এটা একটু মাথায় রাখতে হবে। আর আবার একটা ক্রিয়েটিনিন নিয়ে একটা ফ্যালাসি আছে, যে ক্রিয়েটিনিন কিন্তু অনেক সময় নর্মালও থাকতে পারে, সেক্ষেত্রে অনেক সময় পেশেন্টের রেনাল ফাংশন ডিসঅর্ডার থাকে। তার মানে ক্রিয়েটিনিনটা আসলে মাসল ম্যাসের উপর ডিপেন্ড করে। মাসল ম্যাস যার কম, যার পাতে অ্যাম্পুটেশন করা, তার ক্রিয়েটিনিন নর্মাল পাওয়া যেতে পারে, ইভেন ইফ দ্য পেশেন্ট হ্যাজ প্রবলেম্যাটিক রিনাল ফাংশন। আবার যেসব পেশেন্টদের দেখা যায়, জিমন্যাস্টিক পেশেন্ট, তাদের মাসেল ম্যাস নর্মাল মানুষদের চেয়ে বেশি, তাদের দেখা যাচ্ছে ক্রিয়েটিনিনটা একটু বেশি পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে রিনাল ফাংশন হয়তো বা নর্মালও থাকে। সো ক্রিয়েটিনিনটা মাসেল ম্যাসের উপর ডিপেন্ড করে। তো এইভাবে ইউরিয়া এন্ড ইলেকট্রোলাইট গুলো আমরা একটু মাথায় রাখবো। সোডিয়াম পটাশিয়ামের কথাগুলো সামনে আলোচনা করা আছে। আমাদের বডির ফ্লুইড গুলোকে আমরা ভাগ করি এক্সট্রা সেলুলার আর ইন্টারসেলুলার, হ্যাঁ, এই চারটা একটু ভালো জানতে হবে। আমাদের সেলের ভিতরে বেশি থাকে কি, পটাশিয়াম, তারপরে ফসফেট, প্রোটিন, এগুলো সেলের ভিতরে বেশি। আর সেলের বাইরে বেশি থাকে হচ্ছে সোডিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড। এক্সট্রা সেলুলার ফ্লুইডে আমার বেশি থাকে হচ্ছে সোডিয়াম, বাইকার্বনেট আর ক্লোরাইড। আর ইন্টারসেলুলার ফ্লুইডে আমার বেশি থাকে হচ্ছে পটাশিয়াম, ফসফেট আর প্রোটিন। এগুলো একটু ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমরা একটু রিডিং করবো। ওয়াটার এন্ড ইলেক্ট্রোলাইট হোমিওস্ট্যাসিস, যে আমাদের টোটাল বডি ওয়েটের 60% অফ দ্য বডি ওয়েট ইন অ্যাডাল্ট ইজ ওয়াটার। এবং ওই 60%টাকে যদি আমরা ভাগ করি, সেটাকে বলা যেতে পারে যে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ট্রাসেলুলার,
আর মানে 2/3 হচ্ছে ইন্টারসেলুলার আর 1/3 হচ্ছে এক্সট্রাসেলুলার। এক্সট্রাসেলুলারের ভিতরে আবার কিছু ফ্লুইড থাকে ইন্টারস্টিশিয়াল, কিছু ফ্লুইড থাকে হচ্ছে ভাস্কুলার সিস্টেমের ভেতরে। The dominant positively charged ion within the cell is potassium. এখানে ফসফেট, কিছু প্রোটিন এগুলো থাকে ইন্টারসেলুলারলি। আর ইসিএফ এর ডমিনেন্ট ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, তবে লেসার এক্সটেন্টে কিছু বাইকার্বনেট এবং ক্লোরাইড থাকে। সো মেজর ফোর্স টু মেনটেন দ্য ডিফারেন্স ইন কনসেন্ট্রেশন অফ ক্যাটায়ন বিটুইন দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড অ্যান্ড ইন্টারসেলুলার ফ্লুইড ইজ দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প। ওরাই নিজেদের ভিতরে ব্যালেন্স করে আমাদের এই আয়নের কনসেন্ট্রেশনটা মেনটেন করে, সেল মেমব্রেনের পোটেনশিয়ালিটি গুলো মেনটেন করে। এটা মনে রাখতে হবে যে মেজর ফোর্স মেনটেন হয় বাই সোডিয়াম পটাশিয়াম। সোডিয়াম হোমিওস্টেসিস নিয়ে তেমন কিছু মানে ওভাবে জানার নাই। প্রক্সিমাল রেনাল টিবিউল জানতে হবে যে এখানে 65% ফিল্টার সোডিয়ামটা রিঅ্যাবজর্ব। আমরা যদি একটু প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউল এদের একটু স্ট্রাকচার গুলো দেখি, যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের একটা হচ্ছে লুমিনাল সাইড, একটা হচ্ছে ব্লাড মানে বেসাল সাইড। লুমিনাল সাইডে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে, যেটাকে SGLT2 বলি। এখন অনেক ড্রাগ আসছে যেগুলো SGLT2 কে ইনহিবিট করে, যেমন এম্পাগ্লিফ্লোজিন, ড্যাপাগ্লিফ্লোজিন। আবার কিছু আছে সোডিয়াম হাইড্রোজেন ট্রান্সপোর্টার, যারা হাইড্রোজেনকে বাইট করে সোডিয়ামকে ভিতরে ঢুকায়। আর কিছু আছে হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম মিডিয়েটেড বাইকার্বনেট অ্যাবজর্বার। আবার কিছু সোডিয়াম কিন্তু দুইটা সেলের মাঝখান দিয়ে প্যাসিভলিও শিফট হতে পারে। ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের ভিতরে আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ও ট্রান্সপোর্টার, ক্যালসিয়াম ট্রান্সপোর্টার। হ্যাঁ, আবার আমরা যদি একটু নিচে যাই, লুপ অফ হ্যানলির ভিতরে আছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টার। এই যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টার, এখানে যে ডায়োরেটিক্সটা কাজ করে সেটা হচ্ছে ফুসেমাইডস, লুপ ডায়োরেটিক্স। আবার ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের এখানে স্পেশালি লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউল যেটা আছে, সেখানে কাজ করে হচ্ছে থায়াজাইডস। বিশেষ করে থায়াজাইডটা কাজ করে হচ্ছে আমার এখানে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার। আর আদার কিছু যে স্টেরয়েডাল মিনারেলোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট আছে, স্পাইরোনোল্যাকটোন, এরা কাজ করে হচ্ছে আমার এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের। বিশেষ করে অ্যামিলোরাইড যে ডায়োরেটিক্সটা আছে সেটা কিন্তু এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলটাকে ব্লক করে। তো যাই হোক, এগুলো আমরা একটু ছবি বারবার দেখলে আমাদের কাছে কোন কোন জায়গায় কোন কোন চ্যানেল গুলো আছে এগুলো ভালো মনে থাকবে। লুপ অফ হ্যানলির ঠিক যে অ্যাসেন্ডিং লিম্বটা, সেটা হচ্ছে সোডিয়ামের ফার্দার অ্যাবজর্পশনটা করে। তাহলে সোডিয়ামের 65% অ্যাবজর্পশন তো পিসিটি থেকে হয়েই যাচ্ছে, বাকিটুক যা থাকে সেটা করে হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ দা লুপ অফ হ্যানলি। এখানে আবার এই ঠিক পার্টটা কিন্তু আবার ওয়াটার ইমপারমিয়েবল, ওয়াটার ইমপারমিয়েবল। ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের আর্লি যে পার্টটা, সেটা সোডিয়াম অ্যাবজর্পশন করে 7%। তাহলে পার্সেন্টেজ গুলো একটু মাথায় রাখতে হবে। এবং লেট যে ডিস্টাল রেনাল টিউবিউলস আছে সেখানে 2 to 3% মতো সোডিয়াম ফিল্টার হয়। এবং অ্যামিলোরাইড, স্পাইরোনোল্যাকটন, এরা কিন্তু এই যে এই সোডিয়াম রিঅ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করে বাই অ্যাক্টিং অন দা এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল, যেটার কথা আমি বলছিলাম যে ইনঅ্যাক্ট ট্রান্সপোর্টার। ওই ইপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ট্রান্সপোর্টারের উপর কাজ করে ওগুলোকে ব্লক করে সোডিয়ামের ট্রান্সপোর্টটাকে বা রিঅ্যাবজর্পশনটাকে হ্যাম্পার। রেগুলেশন অফ সোডিয়াম ট্রান্সপোর্ট অ্যাকচুয়ালি কিছু এনজাইম দিয়ে মেডিয়েটেড হয়। এবং আমার অ্যাফারেন্ট পাথওয়েতে, অ্যাফারেন্ট আর্টারিতে কিছু রিসেপ্টর আছে, ওরা হচ্ছে সোডিয়ামের সেন্সর। কিছু ভলিউম রিসেপ্টর আছে, কিছু প্রেসার রিসেপ্টর আছে, কিছু টিউবুলার ফ্লুইড রিসেপ্টর আছে। যেমন কিডনি লেভেলে ম্যাকুলা ডেন্সা নামে একটা জায়গা আছে, যেটা অ্যাফারেন্ট আর্টারিউলের একটা পার্ট, সেখানে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব সেন্স করে। আবার আমার যে
হার্টের লেভেলে যদি আমি আসি, আমার রাইট অ্যাট্রিয়ামে, ঠিক আছে, তারপরে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এই লেভেলে অনেক ভলিউম রিসেপ্টর। আবার অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড বডিজ, এগুলোতে অনেক প্রেসার রিসেপ্টর থাকে। এরা কি করে, সোডিয়ামের কনসেন্ট্রেশনটা বুঝতে পারে। যখন সোডিয়ামের কনসেন্ট্রেশনটা ওরা বোঝে যে কম, তখন ওরা কিছু নিউরো হিউমেরাল মেকানিজমকে অ্যাক্টিভেট করে নেয়। যেমন তখন ওরা রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমকে অ্যাক্টিভেট করে দেয়, হ্যাঁ, ক্যাটাকোলামাইন্স কে বাড়িয়ে দেয়, এবং সেই সব কন্ডিশন গুলোকে ইনহিবিট করে দেয় যারা কিনা বডি থেকে সোডিয়ামটাকে বের করে দিতে পারে। যেমন বিএনপি, এএনপি, প্রোস্টাগ্ল্যান্ডিন, ওরা বডি থেকে সোডিয়াম বের করে দেয়, সো ওগুলাকে ইনহিবিট করে রাখে। এবং আলটিমেটলি একটা সময় কি হয় যে সোডিয়ামের কন্টেন্ট বা ভলিউমটা আমাদের বডিতে বেড়ে যায়। সো এই যে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা হচ্ছে মেইন সোডিয়াম রেগুলেটরি মেকানিজম। এরা কি করে, পারফিউশন প্রেশারটা কমিয়ে দেয়, অ্যাফারেন্ট আর্টারিউলে পারফিউশন কমায় দেয়, এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, ক্যাটাকোলামাইনের রিলিজ বাড়িয়ে দেয়। এবং সোডিয়াম ক্লোরাইড যেন ডিস্টাল টিউবিউল পর্যন্ত না যেতে পারে তার আগেই মানে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন ডিক্রিজ করে দেয়। আলটিমেটলি রেনিন অ্যানজিওটেনসিনকে অ্যাক্টিভেট করে, অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভেট করে। এবং আমরা মোটামুটি জানি যে অ্যালডোস্টেরন যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে সোডিয়াম বাড়ে, পটাশিয়াম কমে। সোডিয়াম ব্যালেন্সের সাথে কি কি প্রেজেন্টিং প্রবলেম নিয়ে আমার কাছে পেশেন্ট আসতে পারে? সো পেশেন্ট আমার কাছে হাইপোভোলেমিয়া নিয়ে আসে। সো দেয়ার আর সাম সাইন সিমটমস অফ হাইপো অ্যান্ড হাইপারভোলেমিয়া। এটা আমাকে একটু রিডিং করতে হবে। যেমন হাইপোভোলেমিয়া যদি কেউ থাকে তাহলে পেশেন্ট এরকম ডিজি স্পেল নিয়ে আসবে, থার্স্ট ফিলিং থাকবে, উইকনেস থাকবে, আপনি পোস্টারাল হাইপোটেনশন পাবেন, ট্যাকিকার্ডিয়া পাবেন, পেশেন্টের ড্রাই মাউথ পাবেন, স্কিন টার্গার রিডিউস পাবেন, আউটপুট কমে গেছে এরকম পাবেন। আর হাইপার ভলেমিয়া নিয়ে আসলে পেশেন্ট একটু সোলেন থাকবে, অ্যাঙ্কেল সোলেন, অ্যাবডোমেন সোলেন, পেশেন্টের জেভিপি রেস্ট পেতে পারেন, পালমোনারি ক্রেপস পেতে পারেন, ইফিউশন পেতে পারেন, অ্যাসাইটিস পেতে পারেন, হাইপার টেনশন পেতে পারেন। হ্যাঁ, এখন আপনাকে তখন বের করতে হবে যে আমার এই পেশেন্টের হাইপোভলিমিয়ার কজ। তাহলে একটা হতে পারে যে সে সোডিয়াম ইনটেক কম করেছে, ইনঅ্যাডিকুয়েট সোডিয়াম ইনটেক, অথবা তার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লস হয়েছে সোডিয়াম, ডায়রিয়া, ভমিটিং, অথবা প্রচুর পরিমাণে সোয়েটিং করতেছে কিনা, বার্ন হয়েছে কিনা, যেখানে স্কিন থেকে সোডিয়াম লস হতে পারে, অথবা সল্ট লুজিং কোনো নেফ্রোপ্যাথি আছে কিনা, বা ডায়োরেটিক কোনো থেরাপি পাচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে অনেক সময় দেখা যায় যে অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে সোডিয়াম কিন্তু কম যাবে। মিনারেলোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি, অনেক টিউবুল ইন্টারস্টিশিয়াল ডিজিজ আছে যেখানে আমার সল্ট লুজিং নেফ্রোপ্যাথি হতে পারে। আমার আমার কিডনি সোডিয়াম কনসেন্ট্রেটিং করতে পারে না, সোডিয়াম ইউরিনের সাথে বের হয়ে যাচ্ছে। তাহলে আমার জিআইটি লস আছে কিনা, আমার রেনাল লস আছে কিনা, স্কিন থেকে লস হচ্ছে কিনা, ইনএডিকুয়েট ইনটেক আছে কিনা, হ্যাঁ, অ্যাকিউট ব্লাড লস হয়ে হাইপোভলিমিয়া হলো, অথবা এমন কোনো কন্ডিশন যেখানে ইন্টারনালি আমার ফ্লুইড সিকোয়েস্ট্রেশন হয়, যেমন প্যানক্রিয়াটাইটিস, বার্ন, সেপসিস, পেরিটোনাইটিস। এসব ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল সিকোয়েস্ট্রেশন হয়, বাওয়েল অবস্ট্রাকশনস। সো ইন্টারস্টেশিয়ামের ভিতরে আমার ফ্লুইডটা চলে যাচ্ছে কিনা, যেখান থেকে আমার ভেসেলের ভিতরে ফ্লুইড কমে যাচ্ছে, so that can cause hypovolemia. আবার on the other hand, patient may present with hypervolemia. হাইপারভোলেমিয়া নিয়ে আসতে পারে। যেহেতু আমরা বললাম পেশেন্টের অ্যাঙ্কেল সোলেন হবে, বডি ওয়েট বাড়বে, পেশেন্টের প্রেশার বাড়তে পারে, জেভিপি রেস থাকতে পারে। সো একটা কমন কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের নর্মাল মানুষের ডেইলি ওয়াটার, সোডিয়াম এবং পটাশিয়ামের রিকোয়ারমেন্ট কিরকম। সো ওয়াটারের রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যারাউন্ড 32 35 থেকে 45 ml পার কেজি।
পার কেজি হিসাব করলে 35 থেকে 45 ml, মোটামুটি 2.5 থেকে 3 লিটার। সোডিয়াম 1.5 থেকে 2 মিলিমোল পার কেজি, আর পটাশিয়াম হচ্ছে 1 থেকে 1.5 মিলিমোল পার কেজি। ডেইলি রিকোয়ারমেন্টস অফ ইলেকট্রোলাইটস অফ এ পার্সন। আইসোটোনিক ইন্ট্রাভেনাস ফ্লুইড গুলো দিয়ে কিন্তু আমরা সাধারণত ডিহাইড্রেশন গুলোকে ম্যানেজ করার চেষ্টা করব। সো হার্ট সল, নর্মাল স্যালাইন, এগুলো আমরা সাধারণত প্রেফার করব। আমরা ডায়রিয়ার পেশেন্টদেরকে ট্রাই করবো লিঙ্গার্স ল্যাকটেট বা হার্ট সল, বিকজ নর্মাল স্যালাইন যদি আমরা দিই সেক্ষেত্রে আরো অ্যাসিডোসিস বাড়তে পারে। আবার ভমিটিং যেসব পেশেন্ট গুলো করে তাদেরকে আমরা নর্মাল স্যালাইন দিব, বিকজ নর্মাল স্যালাইনের ক্লোরাইড কন্টেন্টটা বেশ ভালো, ভমিটিং এর সোডিয়াম ক্লোরাইড বেশি লস হয়। আর কিভাবে আমরা অ্যাসেস করবো ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স ইন হসপিটালাইজড পেশেন্ট? আমি তো ক্লিনিক্যাল ভলিউম স্ট্যাটাসটা সবসময় অ্যাসেস করবো, পেশেন্টের টাং দেখবো, স্কিন টার্গট দেখবো, ওয়েট চেক করবো ডেইলি। প্লাস আমরা পেশেন্টের ফ্লুইড চার্ট দেখবো, যে পেশেন্টের লাস্ট 24 আওয়ারে ইনপুট এন্ড আউটপুট গুলো, ফ্লুইড লস হচ্ছে কিনা, রেনাল লস, জিআই লস, স্কিন লস, ডায়রিয়া, ভমিটিং, এগুলো দেখার চেষ্টা করি। আর স্পেস লস। ডেইলি আমরা ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট এগুলো দেখবো। তারপরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিব। এটা হচ্ছে আমরা, তাহলে হাইপারভোলেমিয়ার সবচেয়ে ফিজিক্যাল কমন সাইন কি? পেরিফেরাল ইডেমা। পেরিফেরাল ইডেমা। তাহলে সোডিয়াম এবং ওয়াটার এক্সেস হতে পারে কি কি ক্ষেত্রে? যদি আমার সিকেডি থাকে, আমার যদি কন সিনড্রোম হয়, হাইপার অ্যালডোস্টেরনিজম। আমরা জানি যে অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়াম বাড়ায় দেওয়া। সোডিয়াম বাড়লে সাথে ওয়াটারও বাড়বে, তাহলে কন সিনড্রোমে কিন্তু সোডিয়াম এন্ড ওয়াটারের এক্সেস হতে পারে। সেকেন্ডারি যদি হাইপার অ্যালডোস্টেরনিজম হয়, যেমন লিভার ফেলিওর, রেনাল ফেলিওর, হার্ট ফেলিওর, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, ম্যালনিউট্রিশন, রেনাল আর্টারি স্টেনোসিস, সব ক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম হয়ে গিয়ে আমার বডির সোডিয়াম এবং ওয়াটার বাড়তে পারে। তাহলে আমার সোডিয়াম এবং ওয়াটার বাড়তে হলে হাইপার অ্যালডোস্টেরনিজম প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। এখানে একটা সুন্দর এডেমার প্রসেস দেওয়া আছে। হার্ট ফেলিওর থেকে কিভাবে এডিমা হয়, সিরোসিস থেকে কিভাবে এডিমা হয়, নেফ্রোটিক সিনড্রোম থেকে কিভাবে এডিমা হয়। আলটিমেট কারণ হচ্ছে ওই সোডিয়াম ওয়াটার কন্টেন্ট বেড়ে যাওয়া, ক্যাপিলারির অসমোটিক প্রেসার কমে যাওয়া বা হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাওয়া, সব মিলিয়ে মূলত আমার এই এডেমাটা ডেভেলপ করে। সো পেরিফেরাল এডেমা ইজ দ্য কমন ফিজিক্যাল সাইন্স অফ হাইপারভোলেমিয়া। হাইপারভোলেমিয়া হলে আমাদেরকে ডায়োরেটিক দিতে হবে। আমরা ডায়োরেটিক্স এর ভিতরে কি কি দিতে পারি? আমরা কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর দিতে পারি, খুব একটা বেশি ভালো কাজ করে না। আমরা SGLT2 ইনহিবিটর দিতে পারি। আমরা খুব ভালো কাজ করে লুপ ডায়োরেটিক্স, যেটা সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারের উপর কাজ করে। থায়াজাইড দেওয়া যেতে পারে, যেটা সোডিয়াম রিঅ্যাবজর্পশনটাকে কমায় ইন দ্য আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউব। আমরা পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক গুলো দিতে পারি, বিশেষ করে স্পাইরোনোল্যাকটোন, যেটা হচ্ছে ইনঅ্যাক্ট চ্যানেলের উপর দিয়ে কাজ করে। ঠিক আছে। এছাড়া অনেক সময় অসমোটিক ডায়োরেটিক্স আমরা দিয়ে থাকি, ম্যানিটল। তারপর সেরেব্রাল ইডেমাতে আমরা ম্যানিটলটা দিই। সো হোয়াট আর দ্য ইউজেস অফ ডায়োরেটিক্স? তাহলে ডায়োরেটিক্স আমরা কোথায় কোথায় ইউজ করছি? ফলোইং প্রিন্সিপালস। যখন মিনিমাম ইফেক্টিভ ডোজে সবসময় আমরা ইউজ করব, শর্ট পিরিয়ডে ইউজ করব, রেগুলারলি আমরা এই অ্যাডভার্স ইফেক্ট গুলোকে মনিটর করবো, যেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। Diuretic resistance sometimes encountered under a variety of circumstances.
যখন রেনাল ফাংশন পেশেন্টের যখন রেনাল ফাংশন একদম নষ্ট হয়ে যায়, মানে ইএসআরডির একদম এন্ড স্টেজ চলে যায়, যখন ডায়াবেটিক কাজ করে, অ্যাক্টিভেশন অফ সোডিয়াম রিটেইনিং মেকানিজম অথবা ইম্পেয়ার্ড ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ অথবা ডিক্রিজ রেনাল ব্লাড ফ্লো, ডায়াবেটিস কাজ করে। হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ থায়াজাইড এন্ড লুপ ডায়াবেটিস? আমরা সবাই জানি যেগুলো হাইপোভলিমিয়া করে, হাইপোনাট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া। ডায়াবেটিক্স ব্যবহার করলে কিন্তু অ্যালকালোসিস ডেভেলপ করে, থায়াজাইড ইউরিক অ্যাসিড বাড়ায়, থায়াজাইড ম্যাগনেসিয়াম কমায়, থায়াজাইড হচ্ছে ক্যালসিয়াম কমায়, হাইপোক্যালসেমিয়া করে। লুপ ডায়াবেটিক্স আবার লুপ ডায়াবেটিক্স হচ্ছে হাইপোক্যালসেমিয়া করে, আর থায়াজাইড হচ্ছে হাইপার ক্যালসেমিয়া করে। লুপ ডায়াবেটিক্স করে হচ্ছে হাইপোক্যালসেমিয়া, লুপ সবই কমায়, হাইপোনাট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসেমিয়া। থায়াজাইড সব কমায় কিন্তু দুইটা বাড়ায়, একটা হচ্ছে হাইপার ক্যালসেমিয়া আর একটা হচ্ছে হাইপার ইউরেসিমিয়া। তবে এইসব ডায়াবেটিক্স এর কিছু মেটাবলিক সাইড, যেমন এরা গ্লুকোজ ইনটলারেন্স করতে পারে। কি করতে পারে? গ্লুকোজ ইনটলারেন্স করতে পারে। এরা কিন্তু হাইপার গ্লাইসেমিয়া করতে পারে, হাইপার লিপিডেমিয়া করতে পারে। অনেক সময় দেখা যায় থায়াজাইড ডায়াবেটিস কিন্তু প্যানক্রিয়াটাইটিস করতে পারে, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করতে পারে, এবং ডায়াবেটিক্সও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন করতে পারে, লাইক বিটা ব্লক। তাহলে বিটা ব্লকারের সাথে থায়াজাইডের বেশ কিছু রিলেশন আছে। বিটা ব্লকার থায়াজাইড দুইটাই ইরেকটাইল ডিসফাংশন করতে পারে, দুইটাই হচ্ছে আমার গ্লুকোজ ইনটলারেন্স করতে পারে। তাহলে সবসময় আমরা শর্ট টার্ম ইউজ করবো, এবং লাগলে ভালো হয় যে কম্বিনেশন থেরাপি। অসমোলারিটি মেনটেনের ক্ষেত্রে সোডিয়ামের গুরুত্ব কিন্তু অনেক। সো আমরা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি যেই জিনিসটা ফেস করি সেটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া। আমরা জানি সোডিয়ামের কনসেন্ট্রেশন 135-এর নিচে নেমে গেলে আমরা সেটাকে হাইপোনাট্রিমিয়া বলি। কজেস অফ হাইপোনাট্রিমিয়া, এটা আমরা ব্রড মানে একদম ব্রডার সেন্সে তিনটা ভাগে ভাগ করতে, একটা হাইপোভলিমিক, একটা হচ্ছে ইউভলিমিক, আর একটা হচ্ছে হাইপার ভলিমিক। যখন আমার বডির সোডিয়াম কন্টেন্ট কম এবং বডির ভলিউম স্ট্যাটাসও কম, যেমন কোনো কারণে আমার শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড লস হলো, সোডিয়াম লস, এইসব কন্ডিশনকে বলে হাইপোভলিমিক হাইপারটেনশন। এটা হতে পারে জিআই লস, সেটা হতে পারে রেনাল লস বাই ডায়াবেটিস, ভমিটিং, ডায়রিয়া, অথবা স্কিন লস বাই সোয়েটিং, বার্নস, অথবা অনেক সময় দেখা যায় যে অ্যাড্রেনোকর্টিক্যাল ফেলিওর যেটা হয়, যে অ্যাডিসন ডিজিজে হয় অনেক সময়। হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া। আর ইউভলিমিক হাইপোনাট্রিমিয়া যেটা, যেখানে আমার আসলে তেমন কোনো ফ্লুইড লস হয় না, কিন্তু আমার সোডিয়াম কন্টেন্টটা কমে গেছে। এটা হতে পারে সিয়াবে, ইউভলিমিক হাইপোনাট্রেমিয়া। এটা হতে পারে হাইপোথাইরয়েডিজম। এটা হতে পারে সাইকোজেনিক পলিডিপসিয়া, যে পেশেন্ট গুলো বেশি বেশি পানি খায় তাদের হতে পারে। আরেকটা আছে যে আমি যদি অনেক বেশি ইলেকট্রোলাইট ফ্রি ওয়াটার কন্টেন্ট, আমি অনেক বেশি পানি খাচ্ছি, তখন একটা হাইপোনাট্রেমিয়া আমার বডিতে ডেভেলপ করতে পারে। তো আমাদের এখানে দুইটা বিশেষ করে মনে রাখতে হবে, একটা হচ্ছে সিয়ার, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, আর আরেকটা মনে রাখতে পারলে সাইকোজেনিক পলিডিপসিয়া। আর হাইপোভলিমিকের ভিতরে অল কাইন্ড অফ লস অ্যাসোসিয়েটেড এডিসিন অ্যালং উইথ এডিসিন। আর হাইপার ভলিউমিক, যেখানে আমার ভলিউম বেশি, এই জন্য ডাইলুশন হয়ে আমার সোডিয়াম কমে গেছে, সব ফেইলিওর গুলো, হার্ট ফেইলিওর, রেনাল ফেইলিওর, লিভার ফেইলিওর, সিকেডি, হ্যাঁ, এগুলোতে আমার কিন্তু হাইপার ভলিউমিক আছে। সো আমাকে যখন হাইপোনাট্রিমিয়া যখন আমি চিন্তা করব, তখন আমাকে ক্লিনিক্যাল ফিচার্স এর ভিতরে দেখতে হবে। এটা সামনে আমরা একটা চার্ট করবো। হাইপোনাট্রিমিয়া যখন আমরা আমাদের কাছে কোনো পেশেন্ট আসবে, আমরা প্রথমেই হিস্ট্রির মাধ্যমে আমরা আলাদা করে ফেলবো যে এই হাইপোনাট্রিমিয়াটা কি অ্যাকিউটলি ডেভেলপ করেছে 2 দিনের ভেতরে,
নাকি মোর দ্যান 2 days আর টেকেন টু ডেভেলপ, 48 hours এর বেশি হয়ে গেছে। আর আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা কি মাইল্ড নাকি মডারেট নাকি সিভিয়ার। সিভিয়ার হাইপোনাট্রিমিয়া বলবো যখন সোডিয়াম 124-এর নিচে নেমে যায়। এখানে একটা সুন্দর ছক আছে, যেটা সিয়াদ, সিয়াদের সবকিছু এখানে লেখা আছে, যে সিয়াদ কি কি কারণে হতে পারে। ব্রেইনের কোনো টিউমার সিয়াদ করতে পারে, ব্রেইনের কোনো ইনফেকশন সিয়াদ করতে পারে, ইভেন নিউমোনিয়া সিয়াদ করতে পারে। কিছু ড্রাগ আছে, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি কনভালসেন্ট, হ্যাঁ, এগুলো সিয়াদ করতে পারে। নিউমোনিয়া, টিবি এগুলো সিয়াদ করতে পারে, সিওপিডি, এছাড়া স্ট্রোক, হ্যাঁ, যে কোনো ধরনের ইনফেকশন, পরফাইরিয়া, এগুলো সিয়াদ করতে পারে। যাই হোক, সালফোনাল ইউরিয়াও কিন্তু সিয়াদ করবে। তো ডায়াগনোসিস করতে হলে আমাকে মনে রাখতে হবে যে প্লাজমার সবকিছু কমে যাবে, ইউরিনের সবকিছু বেড়ে যাবে, এইভাবে সহজে মনে রাখবে। তাহলে প্লাজমার সবকিছু কমে যাবে মানে কি, প্লাজমার সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যাবে। নর্মালি যেটা থাকার কথা 130-এর নিচে সাধারণত থাকে সোডিয়াম কনসেন্ট্রেশন অফ প্লাজমা। ইউরিনের, সরি, প্লাজমা অসমোলারিটি যেটা, যেটা নর্মালি আমার মোটামুটি 285 থেকে 300-এর মধ্যে থাকে, সেটা কমে যাবে 275-এর নিচে চলে আসবে মিলি অসমোল পার কেজি। তাহলে আমার প্লাজমা অসমোলারিটি কমে যাবে, প্লাজমা সোডিয়াম লেভেল কমে যাবে। ইউরিনের অসমোলারিটি বেড়ে যাবে, ইউরিনের সোডিয়াম বেড়ে যাবে। তাহলে ইউরিনের অসমোলারিটি বলা হয় যে 100-এর উপরে থাকে, আর ইউরিনের সোডিয়াম বলা হয় যে মোটামুটি 30-এর উপরে। তাহলে এই দুইটা জিনিস মাথায় রাখবে। এর পাশাপাশি পেশেন্টের রেনাল ফাংশন ভালো থাকতে হবে, কারণ অনেক সময় দেখা যায় রেনাল লস হতে পারে। তাহলে রেনাল ফাংশন ভালো থাকতে হবে, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট, ইউরিক অ্যাসিড এগুলো ভালো থাকতে হবে। এবং পেশেন্ট ক্লিনিক্যালি ইউ ভলিউমিক হতে হবে, তার মানে পেশেন্টের ভলিউম স্ট্যাটাসটা ভালো থাকে। এরপরে আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো সমস্যা থাকতে পারবে না, থাইরয়েড, প্যারাথাইরয়েডের কোনো সমস্যা থাকতে পারবে না, পিটিউটারি কোনো কিছু থাকতে পারবে না, ডায়োরেটিক্স ব্যবহারের কোনো হিস্ট্রি থাকতে পারবে না। তারপরে হচ্ছে আদার যে হাইপোনাট্রিমিয়ার কজ সেগুলোকে এক্সক্লুড করে ফেলেছে, যেমন ইউভলিমিক আদার কজের মধ্যে কি, প্রাইমারি পলিডিপসিয়া থাকতে পারবে না, হাইপোথাইরয়েডিজম থাকতে পারবে না। তো আমাকে থাইরয়েড, কিডনি, পিটিউটারি, রেনাল এইসব কিছু এক্সক্লুড করে দিতে হবে, আদার কজ গুলোকে এক্সক্লুড করতে হবে। এবং যদি অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল কনটেক্সট থাকে, যে পেশেন্টের কোনো একটা ডায়াবেটিক্স ড্রাগস এর হিস্ট্রি আছে, অথবা ব্রেইনের ডিসফাংশন হিস্ট্রি আছে, নিউমোনিয়া হিস্ট্রি আছে, টিবি হিস্ট্রি আছে, টিউমার হিস্ট্রি আছে, এরকম অ্যাপ্রোপ্রিয়েট একটা ক্লিনিক্যাল কনটেক্সট থাকে, এবং আদার পসিবল কজ অফ হাইপোনাট্রিয়াম এক্সক্লুড থাকতে হবে। পিটুইটারি কোনো কিছু থাকতে পারবে না, রেনাল অ্যাড্রেনাল কোনো কিছু থাকতে পারবে না, থাইরয়েড ডিসঅর্ডার থাকতে পারবে না, ডায়াবেটিক্স খাওয়ার কোনো কিছু। তাহলেই কি বল আমরা এটাকে সিয়াদ বলতে পারি। তাহলে কেন অ্যাকিউট এবং ক্রনিক হাইপোটেনশিয়ামিয়া আমাদের জন্য জানা অনেক ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে, যখন আমার ব্রেইনের সেলগুলো অ্যাকিউটলি হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করে, তখন দেখেন দুইটা সেলের ভিতরে যখন কোনো পার্থক্য নেই। হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করার আগে আর হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করার পরে তেমন কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। সো যখন হঠাৎ করে অসমোলারিটি কমে যায়, তখন সেরেব্রাল এডেমা ডেভেলপ করার চান্স অনেক বেশি। আর যখন অনেক দিন ধরে আস্তে আস্তে করে অসমোলারিটি কমে, তখন সেল ওইটাকে অ্যাডাপ্ট করে নেয়, এবং সেরেব্রাল নিউরনের সেল সাইজে তেমন কোনো চেঞ্জ থাকে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে ক্রনিক হাইপোনাট্রিমিয়া আসলে খুব কম কমপ্লিকেশন, অ্যাকুট হাইপোনাট্রিমিয়াতে কমপ্লিকেশন বেশি, সিজার আর আদার কমপ্লিকেশন গুলো বেশি। এই ছকটা আমরা ভালো করে পড়বো। এখানে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ডে তেমন কোনো সিমটম থাকে না, 125 থেকে 129-এ জাস্ট একটু নজিয়া, হেডেক, একটু ডেলিরিয়াস। 124-এর নিচে গেলে কিন্তু পেশেন্টের সিজার ডেভেলপ করে, পেশেন্ট ড্রাউজি হয়ে যায়, পেশেন্টের কোমা ডেভেলপ করে, ভমিটিং ডেভেলপ করে, হ্যাঁ, কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট ডেভেলপ করে।
ম্যানেজমেন্টটা আমরা একদম লাইন বাই লাইন যতটুকু দাগানো আছে খুব সুন্দর করে পড়ি, যে আমার ম্যানেজমেন্টটা ডিপেন্ড করবে আমার রেট অফ ডেভেলপমেন্ট, সিভিয়ারিটি, সিমটমস এগুলোর উপর। যদি হাইপোনাট্রিমিয়াটা র্যাপিডলি ডেভেলপ করে কোনো, এবং সেখানে যদি সেরেব্রাল এডেমার সাইন থাকে যে পেশেন্টের সিজার হচ্ছে, ভমিটিং হচ্ছে, পেশেন্ট ডেলিরিয়াস, পেশেন্টের কনভালশন হচ্ছে, সোডিয়াম লেভেল শুড বি রেস্টোর্ড র্যাপিডলি টু দ্য নর্মাল লেভেল। এখানে আমি 3% সোডিয়াম ক্লোরাইড ইনফিউশন দিতে পারবো। কমন অ্যাপ্রোচ হচ্ছে 150 ml আপনি ইনিশিয়ালি ওভার 20 মিনিট দিবেন, একবার বা দুইবার আপনি চাইলে ইনিশিয়াল বোলাসের পর রিপিট করতে পারেন। Rapid correction of hyponatremia that has developed more slowly can be hazardous. Since brain cells adapt to slowly developing hyposmolarity by reducing the intercellular osmolarity, thus maintaining the normal cell volume. So আপনি যখন র্যাপিড কারেকশন করবেন তখন মাইলিনোলাইসিস হয়ে যাবে, পার্মানেন্ট একটা স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ড্যামেজ হয়ে যাবে, স্পেশালি মিড ব্রেইন স্ট্রাকচার গুলো। তখন আমরা ওটাকে বলি সেন্ট্রাল কন্টাইন মাইলিনোলাইসিস। তো এই জন্য সবসময় ক্রনিক কেস গুলোতে আমরা 10 মিলিমোল/লিটারের বেশি কখনোই কারেক্ট করব না। যদি সিয়াদের জন্য হাইপারনেট্রেমিয়া, সেক্ষেত্রে আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করব 700 থেকে 100 এবং 600 থেকে 1000 ml এর মধ্যে। তারপরে হচ্ছে আমাদের কোনো প্রিসিপিটেটিং ফ্যাক্টর থাকলে সেটাকে উইথড্র করব। তারপরেও যদি পারসিস্টেন্ট হাইপোনাট্রিমিয়া থাকে তাহলে ওরাল ইউরিয়া দেওয়া যেতে পারে 30 to 45 গ্রাম পার ডে। অনেক সময় আমরা টলভ্যাপটান দিই, ভেসোপ্রেসিন অ্যান্টাগনিস্ট। আর হাইপারভলিমিক পেশেন্ট উইথ হাইপোনাট্রিমিয়া যদি থাকে তাহলে আমরা ভেরি কশাস ডায়াবেটিক দিতে পারি, স্ট্রিক্ট ফ্লুইড রেস্ট্রিকশন। হাইপারনেট্রেমিয়া নিয়ে আসলে তেমন কোনো কথা বেশি বলা মানে আসে না তেমন একটা। তবে আমরা হাইপারনেট্রেমিয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, যে হাইপারনেট্রেমিয়ার কারেকশনও কিন্তু স্লোলি করতে হবে। এটাও মোটামুটি আমাদের খুব স্লোলি কারেক্ট করতে হবে, এবং সাধারণত ডিহাইড্রেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রবলেম হাইপারনেট্রেমিয়া। সেখানে আমরা সব 5% দিয়ে দিই, প্লেন ওয়াটার দিই পেশেন্টকে খাওয়ার জন্য, এবার আস্তে আস্তে কারেক্ট। তো এটা একটা সুন্দর চার্ট, খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট, অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ হাইপোনাট্রিমিয়া। এটা একটু আমরা একটু ভালো করে মাথায় রাখবো, যে যখনই আমরা একটা হাইপোনাট্রিমিয়ার কেস পাবো সাথে সাথে আমাদের সিউডো হাইপোনাট্রিমিয়া আছে কিনা এটা দেখে নিব। অনেক সময় ইউরিয়া, গ্লুকোজ, লিপিডস, প্রোটিনস, ইমিউনোগ্লোবিউলিন এগুলো অ্যাবনর্মালি বেশি থাকলে পেশেন্টের হাইপোনাট্রিমিয়া হতে পারে। তখন ওই আন্ডারলাইং ডিসঅর্ডার গুলো ট্রিট করবো, সো লিপিড, ইমিউনোগ্লোবিউলিন, গ্লুকোজ, ইউরিয়া। এরপরে যদি দেখি যে না ওগুলো সব নর্মাল, তখন আমরা কি করব, সেরাম অসমোলারিটিটা দেখবো। যদি দেখি যে সেরাম অসমোলারিটি কম, সেরামের সোডিয়ামও কম, সেরামের অসমোলারিটিও কম, 175-এর নিচে, এরপরে আমরা চলে যাব ইউরিনের অসমোলারিটি। যদি দেখি ইউরিন অসমোলারিটিও কম, তার মানে কি পেশেন্টের এক্সেসিভ ওয়াটার ইনটেকের জন্য এরকম হচ্ছে, হয় প্রাইমারি পলিডিপসিয়া অথবা লো সল্ট ইনটেক। আর যদি দেখি যে ইউরিনের অসমোলারিটি বেশি, তখন আমাকে যেতে হবে ইউনারি সোডিয়াম। এই জন্য সবসময় আমরা প্র্যাকটিস করবো যে সোডিয়াম কম থাকলে ইউরিন অসমোলারিটি, প্লাজমা অসমোলারিটি, ইউনারি সোডিয়াম তিনগুলো একসাথে দেখে। ইউনারি সোডিয়াম যদি দেখি যে 30-এর চেয়ে কম, তার মানে আমার ইউরিনাল লস কি নাই, তার মানে দ্য প্রবলেম ইজ সামওয়্যার এলস। প্রবলেম কোথায় হতে পারে? ইউনারি সোডিয়াম 30-এর কম হলে এটা হতে পারে যে পেশেন্টের কোনো ধরনের ফেইলিউর আছে, অথবা পেশেন্টের কোনো রকমের জিআই বা রেনাল লস আছে বা সিকোয়েস্ট্রেশন আছে। তাহলে পেশেন্টের ইউরিন যদি 30-এর ইউরিনারি সোডিয়াম যদি কম পাওয়া যায়, তখন ভলিউম স্ট্যাটাসটা চেক করতে হবে যে পেশেন্ট কি হাইপার ভলিউমিক আছে নাকি হাইপোভলিউমিক আছে। তাহলে ডায়রিয়া, ভমিটিং, প্যানক্রিয়াটাইটিস এগুলো হতে পারে।
হাইপারভলিমিক হলে লিভার ফেলিওর, রেনাল ফেলিওর, হার্ট ফেলিওর এগুলো হতে পারে। আর যদি ইউরিনারি সোডিয়াম মোর দ্যান 30 হয়, তাহলে দেখতে হবে যে পেশেন্টের কিডনি ডিজিজ আছে কিনা, কারণ কিডনির সমস্যা থাকলে এরকম সোডিয়ামের কনসেন্ট্রেশন ইউরিনে বেড়ে যেতে পারে, তো সল্ট লুজিং নেফ্রোপ্যাথি থাকে। আর যদি কিডনি ডিজিজ না থাকে, তখন চিন্তা করতে হবে পেশেন্টের স্ট্যাটাস কি ইউ ভলিউমিক নাকি হাইপোভলিউমিক। তাহলে ইউরিনারি সোডিয়াম মোর দ্যান 30, পেশেন্টের ইউ ভলিউমিক, তাহলে আমার সিআর বা হাইপোথাইরয়েডিজম। বা পেশেন্টের সোডিয়াম, ইউরিনারি সোডিয়াম মোর দ্যান 30, পেশেন্ট আবার কি হাইপোভলিউমিক, তাহলে চিন্তা করতে হবে যে হয় পেশেন্টের অ্যাডিসনস আছে অথবা ডায়াবেটিক থেরাপি নিচ্ছে। তাহলে এইভাবে কিন্তু এই ছকটা সবসময় আমরা সামনে রাখবো, সামনে রেখে দেখে দেখে সবসময় আমরা পেশেন্টকে ট্রিট করবো। এগুলো পড়ে কখনো মনে রাখা সম্ভব না, এগুলো দেখে দেখে সবসময় ট্রিট করতে হবে। তো আমরা যখনই হাইপোনাট্রিমিয়ার পেশেন্ট পাবো, আমরা সেরাম অসমোলারিটি, ইউরিনের অসমোলারিটি এবং ইউরিনের সোডিয়ামটা দেখে ফেলবো, ভলিউম স্ট্যাটাসটা দেখে ফেলবো পেশেন্টের, পেশেন্টের কোনো রকমের ফিচার্স অফ হাইপারভলিউমিয়া বা হাইপোভলিউমিয়া আছে কিনা, কিডনি ডিজিজ আছে কিনা, সুগার লিপিড এগুলো বেশি আছে, প্রোটিন বেশি কিনা, এগুলো সব দেখে নিতে। সো কজেস অফ হাইপারনাট্রিমিয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাইপারনাট্রিমিয়া হতে পারে ভলিউম লসের জন্য, রেনাল লস বাই ডায়াবেটিক থেরাপি, অথবা গ্লাইকোজিউরিয়া, অথবা জিআই লস বাই কোলোনিক ডায়রিয়া, এক্সেসিভ সোয়েটিং। তাহলে হাইপোভলিমিক হাইপারনাট্রিমিয়া হতে পারে রেনাল লস, জিআই লস, সোয়েটিং, কোলোনিক ডায়রিয়া, গ্লাইকোজিউরিয়া, ডায়াবেটিক থেরাপি। ইউভলিমিক হয় সাধারণত ডায়াবেটিস ইনসিপিডাস। হাইপারনাট্রিমিয়া ইউভলিমিক কজ একটা, ডায়াবেটিস ইনসিপিডাস। হাইপারভলিমিক হাইপারনাট্রিমিয়া এটা খুবই খুবই রেয়ার। হ্যাঁ, সিকেডি তে অনেক সময় পাওয়া যায়। অনেক সময় যদি এক্সেসিভ ইন্টারভেনাস সল্ট ইনফিউশন করে ফেলে, তখন অনেক সময় হাইপারভলিমিক হাইপারনাট্রিমিয়া পড়ে। সো আইভি অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারভেনাস অ্যাডমিনিস্ট্রেশন অফ ওরাল সল্ট অথবা আইভি সল্ট, প্যারেন্টাল ফিডিং এ অনেক সময় হাইপারনাট্রিমিয়া হয়ে যেতে পারে। দেখবেন যে আপনি যদি অনেক সময় কেবিভ্যান পেরিফার, কেবিভ্যান সেন্ট্রাল এগুলো অনেকদিন কোনো পেশেন্টকে দেন, দেখবেন যে আস্তে আস্তে পেশেন্টের হাইপারনাট্রিমিয়া ডেভেলপ করে যাচ্ছে, হাইপার ভলিউমিক হাইপারনাট্রিমিয়া ডিউ টু প্যারেন্টাল ফিডিং। তাহলে হাইপার ভলিউমিক হাইপারনাট্রিমিয়া হতে পারে পেশেন্টের, হাইপারনাট্রিমিয়া হতে পারে হাইপার ভলিউমিক ডিউ টু আইভি অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটা যেটা হতে পারে সিকেডি। আর ইউভলিউমিক হয় ডায়াবেটিস ইনসিপিডাস। আর হাইপোভলিউমিক হাইপারনাট্রিমিয়া হয় ডিউ টু ডায়াবেটিক থেরাপি, রেনাল লস, জিআই লস, স্কিন লস। আমরা ট্রিটমেন্টের ব্যাপারে কিন্তু অনেক সময় একটু মানে কশাস থাকি না। আমরা সাধারণত কি করি যে আইসোটোনিক 5% ডেক্সট্রোজ বা হাইপোটোনিক 0.45% স্যালাইন দিই, 50 to 70 ml পার আওয়ার, মোটামুটি 15 ড্রপস ঘন্টায়, মিনিটে 15 ড্রপস করে দিই। এভাবে আমাদের এডিশনাল, আমাদের টার্গেট থাকে স্লোলি হাইপারনাট্রিমিয়াটাকে কারেক্ট। আচ্ছা, পটাশিয়াম হোমিওস্টেসিসও খুব ইম্পর্টেন্ট। আমরা প্রচুর হাইপোক্যালেমিয়া এবং হাইপার ক্যালেমিয়ার পেশেন্ট। নর্মালি এক্সক্রিট, the kidney excrete 90% of the daily intake of potassium, এবং 65% এখানে ওই সোডিয়ামের মতোই প্রক্সিমাল টিবিউলে অ্যাবজর্ব হয়, বাকি 25% লুপ অফ হ্যান্ডলিতে অ্যাবজর্ব। তাহলে হাইপোক্যালেমিয়াতে চলে আসি। আমরা হাইপোক্যালেমিয়া কখন বলবো? যখন পটাশিয়াম 3.5 এর নিচে। এখানে বিশাল বড় একটা চার্ট আছে, চার্টটা খুবই খুবই ব্রড এবং কম্প্রিহেন্সিভ একটা চার্ট। যে আপনি একটা পেশেন্টের হাইপোক্যালেমিয়া পাইছেন, এখানে আপনাকে চিন্তা করতে হবে যে পেশেন্টের এই পটাশিয়ামটা যে লস হলো, এটা কি সে কম খাচ্ছে, রিডিউসড ইনটেকের জন্য হচ্ছে কি? যদি রিডিউসড ইনটেকের জন্য হয়, যে ডায়েটারি ডেফিসিয়েন্সি বা পটাশিয়াম ফ্রি ফ্লুইড পাইছে, সেক্ষেত্রে ইউরিনারি পটাশিয়াম সাধারণত লেস দ্যান 20। আরেকটা হচ্ছে কিছু ড্রাগ আছে, যে ড্রাগ গুলো নিলে পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে যায়, রিডিস্ট্রিবিউশন, যেমন ইনসুলিন,
তারপরে হচ্ছে এই যে আমরা স্যালবিউটামল, বিটা বিটা টু অ্যাগোনিস্ট, হ্যাঁ, ক্যাটাকোলামাইন্স, বা কোনো কারণে যদি বডিতে অ্যালকালোসিস ডেভেলপ করে তাহলে পটাশিয়াম কমে যেত। তাহলে অ্যালকালোসিস, ক্যাটাকোলামাইন্স, ইনসুলিন, বিটা টু অ্যাগোনিস্ট, এগুলো কি করে, রিডিস্ট্রিবিউট করে পটাশিয়ামকে সেলের ভিতরে। অন দি আদার হ্যান্ড আমার পটাশিয়ামটা ইউরিন দিয়ে লস হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম থেকে লস। যদি আমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম থেকে লস হয় তাহলে আমাকে পেশেন্ট ভমিটিং, ডায়রিয়া, অথবা অনেকদিন ধরে সে ল্যাক্সেটিভ পাচ্ছে, অথবা তার বাওয়েল অবস্ট্রাকশন আছে, এগুলোর হিস্ট্রি। সাধারণত ডায়রিয়ার সাথে পটাশিয়াম যদি কমে যায় তাহলে সাধারণত মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, ডায়রিয়া, ল্যাক্সেটিভ, ভিলাস অ্যাডেনোমা, এগুলোতে অনেক সময় ডায়রিয়া থাকে, ওখানে মেটাবলিক অ্যাসিডোসিস থাকে। আর ভমিটিং, এনজি সাকশন, এনজি অ্যাসপিরেশন, এগুলোতে সাধারণত অ্যালকানোসিস থাকে। এগুলোতে ইউরিনারি পটাশিয়াম আবার লেস দ্যান 20 থাকে। আরেকটা গ্রেটার আসপেক্ট অফ পটাশিয়াম লস হচ্ছে রেনাল লস। ইউরিনারি এক্সক্রিশন যদি বেশি থাকে, মোর দ্যান 20 ইন 24 আওয়ার, এগুলো সাধারণত আমরা 24 ঘন্টার ইউরিন কালেক্ট করে তারপরে দেখি। তাহলে এক্সক্রিশন অফ পটাশিয়াম থ্রু ইউরিন, এটা অনেক ভাবে হতে পারে। একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যাক্টিভেশনের মাধ্যমে। এটা কিভাবে অ্যাক্টিভেট হতে পারে, যে যদি মিনারেলোকর্টিকয়েড আমার বডিতে এক্সেসিভলি তৈরি, যেমন কিছু কিছু কন্ডিশন আছে যেখানে আমার প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম হতে পারে, যেমন কন সিনড্রোম, এখানে হাইপার অ্যালডোস্টেরনিজম। এছাড়া আদার কিছু কিছু এরকম কুশিং সিনড্রোম আছে, গ্লুকোকর্টিকয়েড যদি কেউ এক্সেসিভলি নেয় তাহলে হাইপোক্যালেমিয়া হতে পারে, স্টেরয়েড হাইপোক্যালেমিয়া করে, লিকোরাইজ কার্বেনক্সোলন কিছু ড্রাগ আছে এগুলো হাইপোক্যালেমিয়া করে, এগুলোর সাথে হাইপার টেনশন অ্যাসোসিয়েটেড, অ্যালকালোসিস অ্যাসোসিয়েটেড। তো যদি একটা পেশেন্টের আপনি হাইপোক্যালেমিয়া পাচ্ছেন, সাথে হাইপার টেনশন পাচ্ছেন, সাথে অ্যালকালোসিস পাচ্ছেন, অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি কোনো কন সিনড্রোম, কুশিং সিনড্রোম এগুলোর সাথে ডিল করতেছে কিনা, বা কোনো গ্লুকোকর্টিকয়েড এক্সেস হচ্ছে কিনা। তো আরেকটা সিনড্রোম আছে যেখানে হাইপোক্যালেমিয়া এবং অ্যালকালোসিস থাকে, সেটা হচ্ছে লিডল সিনড্রোম। লিডল সিনড্রোমের পেশেন্টেরও কিন্তু এরকম হাইপার টেনশন থাকে, অ্যালকালোসিস থাকে, হাইপোক্যালেমিয়া। তাহলে মিনারেলোকর্টিকয়েড যদি বেশি বেশি অ্যাক্টিভেট হয় অথবা জেনেটিক কোনো ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রে এরকম হাইপোক্যালেমিয়ার সাথে হাইপার টেনশন অ্যান্ড অ্যালকালোসিস। তাহলে কি কি পাওয়া যেতে পারে সেক্ষেত্রে, লিডলস, কনস, পুশিং, এক্সেস স্টেরয়েড ইউজ, এগুলো কিন্তু হাইপোক্যালেমিয়া। অন দি আদার হ্যান্ড রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কিন্তু হাইপোক্যালেমিয়া করে, এবং ওইসব ক্ষেত্রে কিন্তু পেশেন্টের অ্যালকালোসিসের জায়গায় অ্যাসিডোসিস থাকে। টাইপ 2 এবং টাইপ 1। টাইপ 1 হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলকে এফেক্ট করে, টাইপ 2 প্রক্সিমালকে, সেক্ষেত্রেও কিন্তু হাইপোক্যালেমিয়া থাকতে পারে। আর দুইটা সিনড্রোম আছে যেখানে পেশেন্টের প্রেশার নর্মাল কিন্তু অ্যালকালোসিস, হাইপোক্যালেমিয়া আছে এবং সাথে ম্যাগনেসিয়ামও কম থাকতে পারে, যেমন বার্টার অ্যান্ড জিটেলম্যান। বার্টার সিনড্রোম এবং জিটেলম্যান সিনড্রোম, বার্টারের সমস্যা হচ্ছে লুপ অফ হ্যানলিতে সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টারের ওখানে। আর জিটেলম্যানের সমস্যা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের আর্লি, যেখানে থায়াজাইড ডায়োরেটিকটা কাজ করে, সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার সেখানে। প্রত্যেক ক্ষেত্রে পেশেন্টের প্রেশার নর্মাল থাকে, হাইপোক্যালেমিয়া থাকে, অ্যালকালোসিস। তাহলে আমার বার্টার, জিটেলম্যান, লিডলস এগুলো হতে পারে, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হতে পারে, হাইপার টেনশন যদি থাকে সেক্ষেত্রে কুশিং সিনড্রোম, কন সিনড্রোম, গ্লুকোকর্টিকয়েড এক্সেস, এগুলো চিন্তা করতে হবে। আর কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলো হাইপোক্যালেমিয়া করতে পারে, যেমন অ্যাসিটাজোলামাইডস, যেমন লুপ ডায়োরেটিক্স কিন্তু হাইপোক্যালেমিয়া করতে পারে, থায়াজাইড ডায়োরেটিক্স হাইপোক্যালেমিয়া করতে পারে, অ্যাসিটাজোলামাইডস হাইপোক্যালেমিয়া করতে পারে। তাহলে ডায়োরেটিক্স ক্যান কজ হাইপোক্যালেমিয়া, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ক্যান কজ হাইপোক্যালেমিয়া। এগুলো আসলে বারবার পড়ে মাথার ভিতর আত্মস্থ রাখতে হবে। যখনই আপনি কোনো হাইপোক্যালেমিয়ার পেশেন্ট পাবেন ওয়ার্ডে,
তখনই মিলিয়ে দেখবেন যে এই কারণগুলোর কোনটাতে সে এফেক্টেড। দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে জিআই লস, ডায়রিয়া, ভমিটিং, এগুলোই কারণ, ল্যাক্সেটিভস। আবার কোনো কোনো ক্ষেত্রে আছে রিডিস্ট্রিবিউশন, পেশেন্ট নেবুলাইজেশন পাচ্ছে বা ইনসুলিন পাচ্ছে বা স্টেরয়েড পাচ্ছে, ক্যাটাকোলামাইন পাচ্ছে। অনেক সময় দেখা যায় রিডিউসড ইনটেক হতে পারে। খুব রেয়ারলি দেখা যায় যে এরকম পুশিং সিনড্রোম, কন সিনড্রোম, বার্টার, জিটেলম্যান, এগুলো আপনি পাবেন। আর আরো কমনলি আরো কিছু পাবেন ডায়োরেটিক নিয়ে, হাইপোক্যালেমিয়া নিয়ে আসে, ডায়োরেটিক্স, অ্যাসিটাজোলামাইডস, থায়াজাইড, ফ্রুসেমাইড, এগুলো খাচ্ছে। তো যাই হোক, ক্লিনিক্যাল ফিচার্স, মাইল্ড হাইপোক্যালেমিয়া বলবো যখন পটাশিয়াম 3 থেকে 3.5 এর ভিতর। সাধারণত ইসিজি তে চেঞ্জ আসে। অনেক সময় হাইপোক্যালেমিয়াতে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে, লং স্ট্যান্ডিং হাইপোক্যালেমিয়াকে হাইপোক্যালেমিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করে। এবং হাইপোক্যালেমিয়া হলে সেটা সাধারণত ভেসোপ্রেসিনের আপনার ইফেক্টিভনেসটাকে কমিয়ে দেয়। এই জন্য হাইপোক্যালেমিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে পলিইউরিয়া, পলিডিপসিয়া হয়, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। ম্যানেজমেন্ট হচ্ছে মেইনলি আমাদেরকে কজটাকে ইভ্যালুয়েট করে কজটাকে ট্রিট করতে। আর হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রেও একটা জিনিস মাথায় রাখবো যে 10 মিলিমোল পটাশিয়াম যেন আমরা পার আওয়ারে, এর চেয়ে বেশি যেন আমরা না দিই। সিভিয়ার লাইফ থ্রেটেনিং যদি হাইপোক্যালেমিয়া, সেক্ষেত্রে 20 মিলিমোল পার আওয়ার পর্যন্ত দেওয়া যাবে উইথ কার্ডিয়াক মনিটর। আর হাইপোক্যালেমিয়া থাকলে অবশ্যই ম্যাগনেসিয়াম ডিপ্লেশন আছে কিনা দেখে নিতে হবে। বিকজ ম্যাগনেসিয়াম যদি লো থাকে সেক্ষেত্রে আমার টিউবুলার পটাশিয়াম সিক্রেশনটা বেশি বেশি হয় এবং হাইপোক্যালেমিয়া বেশি বেশি। ম্যাগনেসিয়াম, ফসফেট, এগুলো দেখে নিই। আর যখন আমার পটাশিয়াম 5-এর উপরে চলে যাবে সেটাকে আমরা বলবো হাইপার ক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়ার যেমন আমরা অনেকগুলো কারণ দেখলাম, হাইপার ক্যালেমিয়ারও এরকম অনেক কারণ আছে। তাহলে হাইপার ক্যালেমিয়া হতে পারে সিউডো হাইপার ক্যালেমিয়া, আর্টিফ্যাকচুয়াল, ভেনি পাংচার করার সময় হেমোলাইসিস হয়েছে, বা পেশেন্টের অনেক থ্রোম্বোসাইটোসিস আছে, সেখান থেকে প্লেটলেট ভেঙে গিয়ে প্লেটলেটের বডি থেকে পটাশিয়াম রিলিজ হচ্ছে। আবার একটা আছে যে যে পটাশিয়াম বেশি খেয়ে ফেলছে, ডায়েটারি ইনটেক। আবার এরকম রিডিস্ট্রিবিউশন হতে পারে ফ্রম দ্য সেলস, যেমন অ্যাসিডোসিস হলে হাইপার ক্যালেমিয়া, ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকলে হাইপার ক্যালেমিয়া, হাইপার গ্লাইসেমিয়া থাকলে হাইপার ক্যালেমিয়া, বিটা ব্লকার খেলে হাইপার ক্যালেমিয়া। তারপরে র্যাবডোমায়ালাইসিস, হেমোলাইসিস, টিউমার লাইসিস, এগুলো সব হাইপার ক্যালেমিয়া। যত লাইসিস আছে, হেমোলাইসিস, টিউমার লাইসিস, র্যাবডোমায়ালাইসিস, সব হাইপার ক্যালেমিয়া। আরেকটা কারণ হতে পারে যে আমার ইউরিনারি এক্সক্রিশন কমে যাচ্ছে, এটা একেআই তে যেটা হয়, সিকেডি তে যেটা হয়। আবার মিনারেলোকর্টিকয়েডের রিসেপ্টর যখন আমার কাজ করে না, যেমন অ্যাডিসনস ডিজিজে কিন্তু হাইপার ক্যালেমিয়া। তারপরে হচ্ছে কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, যেটা ওখানেও কিন্তু আমার মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর গুলো ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়, কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া। এসব পেশেন্টেরও কিন্তু হাইপার ক্যালেমিয়া। এছাড়া কিছু কিছু ড্রাগ আছে, এসি ইনহিবিটর, এআরবি, তারপর হচ্ছে ক্যালসিনিউরিন ইনহিবিটর যেটা আছে, ট্যাক্রোলিমাস, সাইক্লোস্পোরিন, এগুলো কিন্তু সব মিনারেলোকর্টিকয়েডটাকে ব্লক। স্পাইরোনোল্যাকটন, এপ্লেরেনন, হ্যাপারিন, হ্যাপারিনও কিন্তু অ্যালডোস্টেরন প্রোডাকশনকে ইনহিবিট। তাহলে এই ড্রাগ গুলো মাথায় রাখতে হবে যে আমরা কোনো কারণে স্পাইরোনোল্যাকটন দিচ্ছি কিনা, অ্যাপ্লেরেনন দিচ্ছি কিনা, হেপারিন দিচ্ছি কিনা, এসি ইনহিবিটর, এআরবি ইনহিবিটর, ক্যালসিয়াম ইনহিবিটর, এগুলো দিচ্ছি, বা অ্যাডিসনস আছে কিনা, কনজেনিটাল হাইপারপ্লাসিয়া আছে কিনা, বিটা ব্লকার খাচ্ছে কিনা, এনএসএড খাচ্ছে, এগুলো হাইপারক্যালেমিয়া করতে। এছাড়া অনেক সময় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি, এগুলোতে কিন্তু হাইপারক্যালেমিয়া হয়। অ্যামিলোরাইডস হাইপারক্যালেমিয়া করতে পারে। গর্ডন নামে একটা সিনড্রোম আছে, এটাও হাইপারক্যালেমিয়া, গর্ডন সিনড্রোম। তো যাই হোক, এখানে হাইপারক্যালেমিয়ার কারণগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ড্রাগ ইনডিউসড। এখানে অ্যাডিসনস একটা ইম্পর্টেন্ট কারণ, অ্যাসিডোসিস একটা ইম্পর্টেন্ট কারণ, অল কাইন্ড অফ লাইসিস। হাইপারক্যালেমিয়াটা বেশি খারাপ বিকজ সিভিয়ার হাইপারক্যালেমিয়াতে হার্ট, কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যাসিস্টলের সময় হয়। ট্রিটমেন্ট কি হাইপারক্যালেমিয়া, এটা খুব ভালো করে পড়তে হবে। স্টেবিলাইজ দ্য সেল মেমব্রেন। পটাশিয়াম যখন মোর দ্যান 6.5 হয়ে যায়, তখন আমাকে ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। এর পাশাপাশি আমাকে নেবুলাইজ করতে হবে, আইভি গ্লুকোজের সাথে ইনসুলিন অ্যাড করে দিতে হবে, সোডিবাইকার্ব দিতে হবে যদি অ্যাসিডোসিস থাকে। আইভি ফ্রুসোমাইড দেওয়া যেতে পারে উইথ নরমাল স্যালাইন।
হ্যাঁ, তারপর আমরা লেভেল কে দিতে পারি, ডায়ালাইসিস লাগলে সেটাও দেওয়া যেতে পারে। অ্যাসিড বেস ডিসঅর্ডার, আমরা জানি আমাদের নর্মাল পিএইচ 7.35 থেকে 7.45। হ্যাঁ, সো অ্যাসিডোসিসের এখানে আমরা বেসিক যে জিনিসটা আমরা জানি যে অ্যাসিডোসিস রেনাল কন্ট্রোল আর কিছু আছে রেসপি কন্ট্রোল, ঠিক না? প্রক্সিমাল টিউবিউল অ্যাবজর্বস 85% অফ দ্য বাইকার্বনেট, এবং কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম ডিপেন্ডেন্ট এই জিনিসটা। মেটাবলিক অ্যাসিডোসিস, এখানে মেইন পার্টটাই মানে রেনাল টিউবুলার অ্যাসিডোসিসই হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের মোস্ট ইম্পর্টেন্ট কজ। এখানে হয় কি আসলে, আমার বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশনটা ইম্পেয়ার্ড হয়। আমরা জানি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন প্রক্সিমাল, তাহলে এখানে টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আর টাইপ 1 যেটা ডিস্টালে, সেখানে কি হয়, অ্যাসিড সিক্রেশন ইম্পেয়ার্ড। তাহলে এক জায়গায় অ্যাবজর্পশন ইম্পেয়ার্ড হচ্ছে, আর এক জায়গায় সিক্রেশন ইম্পেয়ার্ড হচ্ছে। অ্যাবজর্পশন ইম্পেয়ার্ড হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে, আর আমরা জানি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল সবকিছু সিক্রেশন করে। সিক্রেশন ইম্পেয়ার্ড হচ্ছে অ্যাসিডের ইন ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এইভাবে মূলত এই রেনাল টিউবুলার অ্যাসিডোসিস গুলো হয়। তাহলে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস এর কারণগুলো খুব ভালো করে জানতে হবে। নর্মাল গ্যাপ আছে, কিছু ইনক্রিজড গ্যাপ আছে। নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস সাধারণত এই যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়। এছাড়া জিআই লস অথবা ফ্লুইড ইনফিউশন এগুলোতে সাধারণত। ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস সাধারণত আমি মনে রাখি হবে ডিএসএলআর। ডিএসএলআর মানে ডি মানে ডায়াবেটিক এসিডোসিস, এসএলআর মানে এস হচ্ছে স্টারভেশন, এল মানে ল্যাকটিক অ্যাসিডোসিস, আর মানে রেনাল ডিজিজ মানে কিডনি ডিজিজ অথবা অ্যালকোহলিক হতে পারে। এইসব ক্ষেত্রে আমার এন্ডোজেনাস অ্যাসিড বেড়ে গিয়ে অ্যানায়ন গ্যাপটাকে বাড়ায়। এছাড়া অনেক সময় অ্যাসপিরিন পয়জনিং, মিথানল, ইথানল এগুলো পয়জনিংও ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। এগুলো মোটামুটি আমরা সবাই জানি। মেটাবলিক অ্যাসিডোসিস হইলে বাইকার্বনেট কমে যাবে, পিসিও2 কমে যাবে, ঠিক আছে? আর মেটাবলিক অ্যালকালোসিস হলে বাইকার্বনেট বেড়ে যাবে, পিসিও2 বেড়ে যাবে। রেসপিরেটরি অ্যাসিডোসিস যদি হয়, সেক্ষেত্রে আমার বাইকার্বনেট বেশি থাকবে, কম্পেনসেটরি চেঞ্জের জন্য পিসিও2 বেড়ে যাবে। কিন্তু রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিসের ক্ষেত্রে পিসিও2 কমে যাবে, বাইকার্বনেট। এখানে কম্পেনসেশন ওরকম লাগে না। নাইস টু নো। রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস করে কারা, এই যে কিছু ইনহেরিটেড ডিসঅর্ডার আছে, যেমন ফ্যানকনি, সিস্টিনোসিস, উইলসনস। উইলসন ডিজিজে কিন্তু প্রক্সিমাল আর্টারি। যে প্যারাপ্রোটিন রিলেটেড ডিসঅর্ডার আছে, মাল্টিপল মায়োলোমা, অ্যামাইলোইডোসিস। হেভি চেইন রিলেটেড যেমন লেড, ক্যাডমিয়াম, মার্কারি, এইসব পয়জনিং প্রক্সিমাল আর্টারি। এছাড়া কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর কিন্তু প্রক্সিমাল আর্টারি। এবং হাইপার প্যারাথাইরয়েডিজম, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম কিন্তু প্রক্সিমাল আর্টারি। তাহলে প্রক্সিমাল আর্টারি এর ভিতরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণের ভিতরে এই যে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম চলে যাবে, লেট ক্যাডমিয়াম মার্কারি চলে যাবে, ফ্যানকোনি, সিস্টিনোসিস এগুলো চলে যাবে, মায়োলোমা অ্যামাইলোইডোসিস চলে যাবে, উইলসনস চলে যাবে, উইলসনস। আর ডিসটালে সাধারণত দেখা যায় আমার কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার গুলো বেশি, এসএলই, শগরেন, সিস্টেমিক স্ক্লেরোসিস, হাইপার গামা গ্লোবিলিনেমিয়া।
এখানেও হাইপার প্যারাথাইরয়েডিজম থাকতে পারে, টলুইন, লিথিয়াম, অ্যাফোটেরসিন, এগুলো ডিস্টাল আরটি কম। আরেকটা আরটি আছে হাইপার ক্যালেমিক ডিস্টাল আরটি। সাধারণত ডিস্টাল আরটি এগুলো হাইপোক্যালেমিয়া, হাইপার ক্যালেমিয়া করে। তো হাইপার ক্যালেমিক ডিস্টাল রিনাল অ্যাসিডোসিস, রিনাল টিউবুলার অ্যাসিডোসিস, সরি রিনাল টিউবুলার অ্যাসিডোসিস হাইপোক্যালেমিয়া। হাইপার ক্যালেমিক রিনাল টিউবুলার অ্যাসিডোসিস একটা আছে টাইপ 4, যেটা সেখানে রিডিউস সিক্রেশন অফ পটাশিয়াম এন্ড হাইড্রোজেন ইন দ্য ডিস্টাল রিনাল টিউবিউল। এটা ওই যে স্পাইরোনোল্যাকটোন, অ্যামিলোরাইড ওদের জন্য হয়। অথবা হাইপো অ্যালডোস্টেরনিজমের জন্য হয়। অনেক সময় অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি, অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি, ড্রাগস, হাইপো অ্যালডোস্টেরনিজম, এগুলোতে অনেক সময় হাইপার ক্যালেমিয়া। সেগুলো একটু জাস্ট মুখস্থ টাইপ করতে হবে। অ্যানায়ন গ্যাপ কাকে বলে? অনেক সময় কোশ্চেনে অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেশন করতে দেয়। সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরাইড বাইকার্বনেট দুইটা যোগ করে দুইটাকে বিয়োগ করলে 5 থেকে 11, যখন এর বেশি থাকবে তখন হচ্ছে ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তখন ওই ডায়াবেটিক, অ্যালকোহলিক ওই জিনিসগুলো চলে আসবে, স্টারভেশন, অ্যাসপিরিন পয়জনিং, মিথানল ইথানল পয়জনিং চলে আসবে। সো আরটি আমরা কখন সাবস্টিটিউট করবো? দেয়ার ইজ হাইপার ক্লোরেমিক অ্যাসিডোসিস। ক্লোরাইড কার্ন যখন বেশি আমরা পাবো, অ্যানায়ন গ্যাপ নর্মাল পাবো, হ্যাঁ, কোনো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম নাই, তখন আমরা চিন্তা করবো যে আরটি। এবং আরটিএ তো ডিস্টালও হতে পারে, প্রক্সিমালও হতে পারে, সেটা আবার আমরা আলাদা করবো হচ্ছে পিএইচ, inappropriately high urinary pH, urinary pH 5.5 এর উপর। Distal RTA may be incomplete, such as their plasma bicarbonate concentration may be normal. তখন আমরা অ্যাসিড চ্যালেঞ্জ টেস্ট করে এই দুইটাকে আলাদা করি। Administration of an acid load as a form of ammonium chloride to reduce the plasma bicarbonate. The diagnosis of incomplete distal RTA can be confirmed by urine pH fails to fall below 5.3. So metabolic alkalosis, hypovolemic metabolic alkalosis মেইনলি হয় পেশেন্টের নিউরোমাস্কুলার ইরিটেবিলিটি থাকে, টিটানি থাকে, এগুলো ডেভেলপ করতে পারে। ইলেকট্রোলাইট এন্ড এবিজি করে আমরা কনফার্ম করি, তখন আমরা সাধারণত ইন্টারভেনাস স্যালাইন দিই উইথ পটাশিয়াম। রেসপিরেটরি অ্যাসিডোসিস আমরা সবাই জানি যে যখন কার্বন ডাইঅক্সাইড আমাদের বডিতে অ্যাকুমুলেট করে তখন এটাকে আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস বলে, ওয়ান কাইন্ড অফ ট্যাপ রেসপিরেটরি ফেইলিউর। পিসিও2 বেড়ে যায়, কম্পেনসেশনের জন্য বাইকার্বনেটও কিছুটা বাড়ে। ভমিটিং এ কিভাবে মেটাবলিক অ্যালকালোসিস হয়? ভমিটিং হলে গ্যাস্ট্রিক লস হয়, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, অ্যাসিড। একটা সময় হাইপোভোলেমিয়া, হাইপোভোলেমিয়া হলে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম হয়, অ্যাক্টিভেট হয়, ডিস্টাল হাইড্রোজেন আয়ন সিক্রেশন বাড়ে, হাইড্রোজেনের এক্সক্রিশন বাড়ে, সো একটা অ্যালকালোসিস ডেভেলপ করে। এবং রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন যেটা, এটা কি করে মেইনলি? হাইপোক্যালেমিয়া করে। হাইপোক্যালেমিয়া করলে রেনাল অ্যামোনিয়া সিনথেসিস বেড়ে যায়। হাইপোক্যালেমিয়াতে রেনাল অ্যামোনিয়া সিনথেসিস বেড়ে যায় এবং সেই অ্যামোনিয়াটা তখন গিয়ে হাইড্রোজেন এক্সপ্রেশনটাকে বাড়ায়। অন দি আদার হ্যান্ড হাইপোভোলেমিয়ার জন্য কিন্তু প্রক্সিমাল সোডিয়াম বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনও কি হয়ে যায়? বেড়ে যায়। সো আলটিমেটলি বডিতে অ্যালকালোসিস বেড়ে যাচ্ছে। সো হাইপোভোলেমিয়া বাইকার্বনেট অ্যাবজর্পশন বাড়ায় এবং হাইপোভোলেমিয়া রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন বাড়িয়ে আমার হাইড্রোজেন এক্সপ্রেশন বাড়িয়ে। তো অনেক সময় স্যাররা ওয়ার্ডে জিজ্ঞেস করে। হাইপোম্যাগনেসিয়ামই নিয়ে একটু পড়তে হবে। আমাদের নর্মাল ম্যাগনেসিয়াম লেভেল হচ্ছে 0.75 থেকে 1 মিলিমিটার। সো ম্যাগনেসিয়াম কেন কমতে পারে, এটা ইম্পর্টেন্ট।
ইনঅ্যাডিকুয়েট ইনটেক, স্টারভেশন, ম্যালনিউট্রিশন, অথবা লস, জিআই লস হতে পারে, ভমিটিং, ডায়রিয়া, ম্যালঅ্যাবজর্পশন, ফিস্টুলা। যারা অনেক দিন ধরে প্রোটন পাম্প ইনহিবিটর খায়, বিশেষ করে হচ্ছে এইসব ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, এরা যারা অধিক টাইম ধরে খায় তাদেরও কিন্তু কি হতে পারে, হাইপোম্যাগনেসিমিয়া হতে পারে। আবার ইউরিনারি ডায়োরেটিক থেরাপি যারা নেয়, লুপ ডায়োরেটিক, থায়াজাইড ডায়োরেটিক, হাইপোম্যাগনেসিমিয়া। কিছু কিছু ড্রাগ আছে যেগুলো হাইপোম্যাগনেসিমিয়া করে, যেমন জেন্টামাইসিন, সিসপ্লাটিন। ডায়াবেটিক কিটোসিডোসিস হাইপোম্যাগনেসিমিয়া করে। বার্টার জিটেলম্যান হাইপোম্যাগনেসিমিয়া। এছাড়া অনেক সময় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ম্যাগনেসিয়াম কম, ডায়াবেটিসে ম্যাগনেসিয়াম কম। প্রোটন পাম্প ইনহিবিটর তো আমরা বললাম। তাহলে ম্যাগনেসিয়াম আমাদেরকে কমে গেলে সেটা আলাদা করে ওরাল ম্যাগনেসিয়াম অথবা আইভি ম্যাগনেসিয়াম নিতে হবে। ইন্ট্রাভেনাস ম্যাগনেসিয়াম যদি আমরা দিই তাহলে সাধারণত ফার্স্ট 24 আওয়ারের ভিতরে 0.5 মিলিমোল পার কেজি, এর চেয়ে বেশি আমরা দিব না, 0.5 মিলিমোল পার কেজি। ওরালি অনেক সময় আমরা দেওয়া যায়। নর্মাল ফসফেটের নর্মাল ভ্যালু হচ্ছে 0.8 থেকে 1.4 মিলিমোল। 65% ফসফেটও অ্যাবজর্ব হয় প্রক্সিমাল কনভলিউটেড টিস্যুতে, বাকি 20% অ্যাবজর্ব হয় ডিস্টালে, 10% ইউরিন দিয়ে পাস করে। তো প্রক্সিমালের যে রিঅ্যাবজর্পশনটা ওইটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন কমিয়ে দেয়। সো প্রক্সিমাল রিঅ্যাবজর্পশন ইজ ডিক্রিজ বাই পিটিএইচ, ফাইব্রোব্লাস্ট, অসমোটিক ডায়োরেটিক্স। ফসফেটেমিয়ার আমাদের কি ইম্পর্টেন্ট, হাইপারফসফেটেমিয়া, এগুলো দেখতে হবে। হাইপোফসফেটেমিয়ার কারণগুলো জানতে হবে। হাইপোম্যাগনেসিয়ামিয়া কম, রিফিডিং সিনড্রোমে কিন্তু ফসফেট কম, অ্যালকালোসিসে ফসফেট কম, রিফিডিং সিনড্রোমে, ম্যালনিউট্রিশন, ম্যালঅ্যাবজর্পশন গুলোতে ফসফেট কম, অ্যান্টাসিড, ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ফসফেট কম। তাহলে ফসফেট কমতে পারে কিসে, রিফিডিং সিনড্রোম। তারপরে হচ্ছে ম্যালনিউট্রিশন, ম্যালঅ্যাবজর্পশন, ফসফেট বাইন্ডার্স যদি আমরা দিই তাহলে ফসফেট কমতে পারে, অ্যান্টাসিডস, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। হাইপার প্যারাথাইরয়েডিজমে ফসফেট কমতে পারে, হাইপার প্যারাথাইরয়েডিজমে ফসফেট কমতে পারে। ডায়োরেটিক্সে কমতে পারে, ফ্যানকোনিস সিনড্রোমে কমতে পারে। অনেক সময় টিউমার ইনডিউসড হাইপোফসফেটেমিক কিছু রিকেটস আছে, ফ্যামিলিয়াল কিছু হাইপোফসফেটেমিক রিকেটস আছে, এগুলোতে কমতে পারে। লিপিড বা লিপোপ্রোটিন মেটাবলিজম থেকে আমরা জানি যে লিপিডের ভিতরে মেইনলি কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিডস, এগুলো ইম্পর্টেন্ট। হাইপার কোলেস্ট্রলিমিয়াতে আমরা কিন্তু টেন্ডন জেন্থোমা পাই, আর ট্রাইগ্লিসাইডেমিয়াতে আমরা পাই হচ্ছে ইলাকটিভ জেন্থোমা। মাথায় রাখবেন। এখানে অনেক ফিজিওলজি কথাবার্তা দেওয়া আছে, এগুলো থেকে আসলে কোশ্চেন কম আসে। ইনক্রিজ লেভেল অফ অ্যাথেরোজেনিক লিপোপ্রোটিন, যেটাকে আমরা বলি এলডিএল, এটাই মূলত আমাদের এই কার্ডিওভাস্কুলার ডিজিজ করে। কম্বিনেশন অফ এলডিএল, অ্যাপোপ্রোটিন, which is known as lipoprotein, এটাই মূলত ট্রান্সপোর্ট অক্সিডাইজ ফসফোলিপিড রিগার্ডেড অ্যাজ অ্যাথেরোজেনিক because its plasma concentration is independent risk factor for cardiovascular disease. তাহলে এই এলডিএলটা মেনলি আমাদের খারাপ, সাথে অ্যাপোবি, লিপোপ্রোটিন। কারণ এই এলডিএল যখন আমার বডিতে বেড়ে যায় তখন আমার এন্ডোথেলিয়াল ইনজুরি হয়। এন্ডোথেলিয়াল ইনজুরি হলে সেখানে ফোম সেল অ্যাগ্রাভেট করে, অ্যাকুমুলেট করে, ওখান থেকে আলটিমেটলি আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক লেশন। এই জন্য এলডিএলটা আমাদের খারাপ।
এলডিএলটা কমানোই হচ্ছে মেইন আমাদের টার্গেট। আর ট্রাইগ্লিসারাইডের ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে নন ফাস্টিং ট্রাইগ্লিসারাইড। এটা একটা সেন্সিটিভ মার্কার অফ রিস্ক অফ কার্ডিওভাস্কুলার। নন ফাস্টিং ট্রাইগ্লিসারাইড আমরা যদি চেক করি তাহলে নন ফাস্টিং ট্রাইগ্লিসারাইড। হাইপার কোলেস্টেরোলেমিয়া, আর অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া, এরা কিন্তু অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। তাহলে হাইপার কোলেস্টেরোলেমি কিন্তু ফ্যামিলিয়াল হতে পারে। অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, এটাতে PCSK9 যে জিন আছে সেটাতে মিউটেশন হতে পারে, LDR LR জিনে মিউটেশন হতে পারে। হাইপার কোলেস্টেমিয়ার পেশেন্টদের এলডিএল লেভেলটা অ্যাপ্রক্সিমেটলি টুয়াইস অ্যাজ হাই অ্যাজ নর্মাল। নর্মাল মানুষদের যতটুকু এলডিএল থাকে তার চেয়ে অনেক বেশি থাকে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। এবং এখানে সাধারণত ওই যেটা বললাম টেন্ডন জেন্থোমা থাকে, ইন দা টেন্ডন অ্যাক্লিস, এক্সটেন্সর ডিজিটাম টেন্ডন, কর্নিয়াল আর্কাস থাকে। 40 বছরের আগেই যদি আপনি দেখেন যে একটা পেশেন্টের চোখে কর্নিয়াল আর্কাস ডেভেলপ করে গেছে, তাহলে আপনাকে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়াটা চিন্তা করতে হবে। এবং কারণগুলো দেখতে হবে যে কোনো অন্য কারণ আছে কিনা যেটার জন্য হাইপারলিপিডিমিয়া হচ্ছে। যেমন ট্রাইগ্লিসারাইড বাড়ার খুব ইম্পর্টেন্ট কারণ কিন্তু টাইপ 2 ডায়াবেটিস। এই যে আমরা যত পেশেন্ট পাই, সিকেডি, কিডনি ডিজিজ, ডায়াবেটিস, হ্যাঁ, অ্যালকোহলিক লিভার ডিজিজ, সিএলডি, সিকেডি, টাইপ 2 ডায়াবেটিস, অ্যালকোহলিক, এই পেশেন্টগুলোর কিন্তু ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। আবার কিছু কিছু ড্রাগ আছে যেগুলো ট্রাইগ্লিসারাইড বাড়াতে পারে, যেমন বিটা ব্লকার, স্টেরয়েড, রেটিনয়েডস। আর কোলেস্ট্রল বাড়াতে পারে যারা, তারা হচ্ছে ডায়োরেটিক্স, স্টেরয়েডস, সাইক্লোস্পোরিন, অ্যান্ড্রোজেন্স। হাইপোথাইরয়েডিজমে কিন্তু কোলেস্ট্রল বাড়ে, প্রেগন্যান্সিতে কিন্তু কোলেস্ট্রল বাড়ে, কোলেস্টেটিক লিভারে কিন্তু কোলেস্ট্রল বাড়ে, নামই হচ্ছে কোলেস্টেটিক লিভার। তাহলে হাইপোথাইরয়েডিজমে কি বাড়ে? কোলেস্ট্রল। এছাড়া অনেক সময় নেফ্রোটিক সিনড্রোমে কিন্তু কোলেস্ট্রল বাড়তে পারে, অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে কোলেস্ট্রল বাড়তে পারে, হাইপার প্যারাথাইরয়েডে কোলেস্ট্রল বাড়তে পারে, পরফাইরিয়াতে কোলেস্ট্রল বাড়ে। সো কি কি সেকেন্ডারি কারণ আছে ফ্যামিলিয়াল বাদে যেসব জায়গায় কোলেস্ট্রল বাড়তে পারে, সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, পরফাইরিয়া, হাইপোথাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম, প্রেগন্যান্সি, ড্রাগস আছে কিছু, ডায়াবেটিক্স, স্টেরয়েডস। আর ট্রাইগ্লিসারাইড সাধারণত বাড়ে মেটাবলিক সিনড্রোম যেগুলো করে, যেমন টাইপ 2 ডায়াবেটিস, সিকেডি, সিএলডি, অ্যাবডোমিনাল অবেসিটি, এক্সেস অ্যালকোহল ইনটেক, এরা। হাইপার কোলেস্টেরমি অনেক রকমের আছে। একটা হচ্ছে প্রিডমিনেন্ট হাইপার কোলেস্টেরমি, প্রিডমিনেন্ট হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া, মিক্সড হাইপারলিপিডেমিয়া। মিক্সড হাইপারলিপিডেমিয়া যেটা, সেখানে কার্ডিওভাস্কুলার রিস্ক অনেক বেশি, তবে হাইয়েস্ট রিস্ক হচ্ছে হাইপার কোলেস্টেরোলেমিয়া। প্যানক্রিয়াটাইটিসের রিস্ক হচ্ছে ট্রাইগ্লিসারাইডে বেশি, কার্ডিওভাস্কুলার রিস্ক হচ্ছে হাইপার কোলেস্টেরোলেমিয়াতে বেশি। মিক্সড লিপিডেমিয়াতেও কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি। অলরাইট, একটা পেশেন্ট হাইপার লিপিডেমিয়া নিয়ে আপনার কাছে আসলো, আপনার নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট কি? Saturate, replace the source of saturated fat in cholesterol with alternative foods, যেমন lean meat, low fat dairy products, polyunsaturated fats, এগুলো খেতে হবে। Reduce the energy dense foods, soft drinks and others. Increase consumption of nutrient dense food, vegetables, fish, pulse, nuts, legumes, fruits. Adjust alcohol consumption, reduce their intake. লিপিড লোয়ারিং নিউট্রিয়েন্টস গুলো খেতে হবে, ডায়েটারি ফাইবার্স, ফ্যাটি অ্যাসিডস, ইনটেক অফ স্যাচুরেটেড এন্ড ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাট, ইনটেক অফ কোলেস্টেরল লেস দেন 25 to 250 মিলিগ্রাম পার ডে, এগুলো।
ম্যানেজমেন্টের ভিতরে আমরা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ভিতরে আমরা জানি স্ট্যাটিনস, এইচএমজি কোরিডাক্টেস ইনহিবিটর। স্ট্যাটিন হচ্ছে এলডিএল 60% কমাতে পারে, আর ট্রাইগ্লিসারাইড 40% কমাতে পারে, এইচডিএল বাড়াতে। এটা খুব ইম্পর্টেন্ট। স্ট্যাটিন কিন্তু ট্রাইগ্লিসারাইড 40% কমাতে পারে, এটা আমরা অনেকেই জানি না। পিসিএসকে9 ইনহিবিটর মেইনলি কি কি আছে? পিসিএসকে9 ইনহিবিটর যেটা এলডিএল আর কে ডিগ্রেডস করে। This causes the levels of LDLR to increase, markedly reduce the LDL. So LDL রিসেপ্টর গুলোকে বাড়ায় এবং এলডিএল কে কমায় পিসিএসকে9 ইনহিবিটর। ইভোলোকুমাব, আলিরোকুমাব, এগুলো সাবকিউটেনিয়াসলি দেওয়া হয় এভরি 2 to 4 উইক। পিসিএসকে9 এমআরএনএ ইনক লিসিরেন, যেটা 6 মান্থলি দেওয়া হয়, এরা এলডিএল কমায় 50 to 60%। Ezetimibe inhibits the intestinal mucosal transports of NPC1L1, which is responsible for absorption of dietary and biliary cholesterol. এটাও রিডিউস দ্য এলডিএল বাই 20%। কোনটা কত পার্সেন্ট করে এটা একটু জানতে হবে। তাহলে স্ট্যাটিন করে 60%, পিসিএসকে9 ও 50 to 60%, আর ইজিটিমাইব করে হচ্ছে অনলি 20%। তাহলে প্রিডমিনেন্ট হাইপার কোলেস্টেরমি যদি কারো থাকে, স্ট্যাটিন আমাকে শুরু করতে হবে। ইনক্রিজ দ্য ডোজ টু রিচ দ্য টার্গেট। ইনঅ্যাডিকুয়েট রেসপন্স হলে সাথে এজেটেমাইব দেওয়া যাবে, তারপরেও যদি না হয় পিসিএসকে9 ইনহিবিটর। মিক্সড যদি থাকে সেক্ষেত্রে আমাকে স্ট্যাটিন সাথে ফাইব্রেট, অথবা স্ট্যাটিন সাথে ফিশ অয়েল, বা স্ট্যাটিন সাথে ইজিটেমাইব, যে কোনো একটা দেওয়া যাবে। স্ট্যাটিন সাথে ফাইব্রেট, স্ট্যাটিন সাথে ফিশ অয়েল, or statin with ezetimibe. Inadequate response হলে PCSK9, ইভোলোকুমাব, এলিরোকুমাব। আর হাইপার ট্রাইগ্লিসারাইড থেকে লাইফস্টাইল মডিফিকেশন, ডায়াবেটিক কন্ট্রোল করতে হবে, ট্রাইগ্লিসারাইড বাড়ায় এরকম ড্রাগ, বিটা ব্লকার, ওপিওয়েড, এগুলো কমাতে হবে। ফাইব্রেট শুরু করা যেতে পারে, ফিশ অয়েল এগুলো অ্যাড করা যেতে পারে। এছাড়া বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেটিং কিছু রেজিন আছে, কোলেস্টাইরামিন, কোলেস্টিপল, কোলেসেভেলাম, কম্বিনেশন থেরাপি দিতে পারি আমরা। ফাইব্রেট কিন্তু PPAR alpha inhibitor. Sorry. Fibrate stimulate the peroxisome proliferator activated receptor. Peroxisome proliferator activated receptor. এটা ট্রাইগ্লিসারাইড 50% কমাতে পারে, এইচডিএল বাড়াতে। এছাড়া অনেক সময় আমরা হাইলি পলি আনস্যাচুরেটেড লং চেইন ফ্যাটি অ্যাসিড দেই, ইকোসা পেন্টানোইক অ্যাসিড, ডোকোসা হেক্সানোইক অ্যাসিড, এগুলো ফিশ অয়েলে বেশি পাওয়া যায়। এগুলো অনেক সময় ট্রাইগ্লিসারাইড কমায়, দেওয়া যেতে পারে। মিক্সড হাইপারলিপিডেমিয়াতে ফাইব্রেট ইজ দ্য ফার্স্ট লাইন for this beta lipoproteinemia, but they may not control the cholesterol component in other forms of mixed hyperlipidemia. So mixed hyperlipidemia te statin plus fenofibrate, statin plus fish oil, বা fibrate plus ezetimibe দেওয়া যেতে পারে। Effects of lipid lowering therapy should be assessed after 6 weeks. তার মানে ফাইব্রেট শুরু করলাম, আমরা মোটামুটি 1.5 মাস পর আবার কোলেস্ট্রলটা চেক। ইনহেরিটেড মেটাবলিক ডিসঅর্ডার গুলো জাস্ট কয়েকটা স্পেসিফিক ভাবে জানতে হবে, যেমন ফিনাইল কিটোনিউরিয়া, এটা এখানে PAH জিনের মিউটেশন হয়, ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ এনজাইমের সমস্যা হয়,
পরবর্তীতে এটা ফিনাইল অ্যালানিনকে ডিগ্রেডেশন করতে পারে না, ফলে ফিনাইল অ্যালানিন আমাদের বডিতে বেড়ে যায় এবং এটা নিউরোটক্সিসিটি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি তৈরি করে। লো ফিনাইল অ্যালানিন কন্টেইন ডায়েট আমাদেরকে খেতে হবে। অনেক সময় আমরা স্যাপ্রোপটেরিন নামে একটা ট্রিটমেন্ট আছে, স্যাপ্রোপটেরিন, এটা দেওয়া যেতে পারে। সাধারণত মাইক্রোসেফালি হয়, ডেভেলপমেন্টাল ডিলে হয়। আর এটা হচ্ছে হোমোসিস্টিন ইউরিয়া, সিবিএস জিনের মিউটেশনের জন্য হয়। সিস্টাথিয়ন বিটা সিনথেজ এনজাইমের সমস্যা, এটা টক্সিক অ্যাকুমুলেশন হয় হোমোসিস্টিন এন্ড মেথিওনিন, এটা একটোপিয়া লেন্টিস করতে পারে, এটা আর্টারিয়াল অথবা ভেনাস থ্রম্বো এম্বোলিজম করতে পারে। ট্রিটমেন্ট হচ্ছে ভিটামিন বি সিক্স, ফলেট, ভিটামিন বি 12 দেওয়া যেতে পারে। ইউরিয়া সাইকেলের কিছু ডিসঅর্ডার আছে, যেমন অরনিথিন ট্রাইকার্বক্সিলেজ ডেফিসিয়েন্সি, জাস্ট নাম এটা। ডিসঅর্ডার অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম, যেমন গ্যালাক্টোসেমিয়া, গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার, মাইটোকন্ড্রিয়াল এনার্জি ডিসঅর্ডার আছে, লাইসোসোমাল স্টোরেজ ডিসঅর্ডার আছে, পরফাইরিয়াস আছে। এগুলো নাইস টু নো। লাইসোসোমাল স্টোরেজ ডিসঅর্ডারের নামগুলো অনেক সময় আসে, ফ্যাব্রে ডিজিজ যেটা। ফ্যাব্রে ডিজিজটা একটা আমার অ্যাডাল্ট অনসেট স্ট্রোক করতে পারে। এটা আলফা গ্যালাক্টোসাইডেজ ইনহিবিটরের সমস্যা, এনজাইম ডেফিসিয়েন্সি। এটা এক্স লিঙ্ক রিসেসিভ একটা ডিসঅর্ডার। এইসব পেশেন্টদের দেখা যায় কর্নিয়াল ডিপোজিট থাকে, অ্যাক্রোপ্যারেস্থেসিয়া থাকে, হাতে পায়ে ঝিমঝিম করে, কিডনি ডিজিজ থাকতে পারে, কার্ডিওমায়োপ্যাথি অ্যারিথমিয়া থাকতে পারে এবং ইয়াং এজে স্ট্রোক থাকতে পারে। গসার্স ডিজিজে আমার গ্লুকোসেরেব্রোসাইডেজ এর মেইনলি সমস্যা। এখানে হেপাটোস্প্লেনোমেগালি থাকে, বোন ম্যারো ইনফিলট্রেশন থাকে, থ্রম্বোসাইটোপেনিয়া। মিউকোপলিস্যাকারাইডোসিস, এটা অনেক বড় একটা টার্ম। এখানে মেইন সমস্যা হচ্ছে আমার স্কেলেটাল প্রবলেম, জয়েন্ট প্রবলেম, ভালভিউলার প্রবলেম, মিউকোপলিস্যাকারাইডোসিস। আর গ্যাংলিওসাইডোসিস হচ্ছে গ্যালাক্টোসাইডেজের এনজাইমের সমস্যা। এখানে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থাকে। আমরা একদম চ্যাপ্টারের শুরুতে দেখেছি যে গ্যাংলিওসাইডোসিসে চেরি রেড স্পটস লেখা থাকে, গ্যাংলিওসাইডোসিস। তাহলে আমার ফ্যাব্রি ডিজিজ, গোশাস ডিজিজ, গ্যাংলিওসাইডোসিস, মিউকোপলিস্যাকারাইডোসিস, এগুলো সব লাইসোসোমাল স্টোরেজ ডিসঅর্ডার। পরফাইরিয়ার ক্ষেত্রে কিছু আছে, যেমন অ্যাকিউট ইন্টারমিডিয়েন্ট পরফাইরিয়া খুব কমন, তার চেয়ে বেশি কমন পরফাইরিয়া কিউটিনিয়া টার্টা। অ্যাকিউট ইন্টারমিডিয়েন্ট পরফাইরিয়া অ্যালানিন, পরফাইরি ইউনারি পরফোবিলিনোজেন, অ্যালানিন এগুলো বেড়ে যায়। আলফা অ্যামিনো লেভুলিনিক অ্যাসিড যেটা, এগুলো ইউনারি বেড়ে যায়। আর পরফাইরিয়া কিউটিনিয়া টার্টাতে ইউরোপরফাইরিনটা ইউরিনে বেড়ে যায়। পরফাইরিয়া নিয়ে একটু জানতে হবে। পরফাইরিয়া কিন্তু একটা অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ। আর অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া গুলো সাধারণত অ্যাকিউট অনসেট অফ অ্যাবডোমিনাল পেইন এগুলো নিয়ে আসে, নিউরোভিসেরাল ফর্মে আসে। অ্যাবডোমিনাল পেইন, নিউরোপ্যাথিক পেইন, নিউরোসাইকিয়াট্রিক সিমটমস এগুলো নিয়ে আসে, সিয়াদ নিয়ে আসে। ইউরিন পিগমেন্টেড থাকে, ডার্ক হয়ে যায়, সানলাইট এক্সপোজারে ইউরিন ডার্ক হয়ে যায়। এবং সাধারণত দেখা যায় যে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো যদি এক্সপোজার হয় তাহলে সাধারণত অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া বাড়ে, যেমন ফাস্টিং, ইনফেকশন, ট্রমা, অ্যালকোহল, ড্রাগ, মেনস্ট্রুয়াল সাইকেলস, এগুলোতে পরফাইরিয়া বেড়ে যায়। সো আমরা ম্যানেজমেন্ট করব হচ্ছে এই রিস্ক ফ্যাক্টর গুলোকে কন্ট্রোল করব। হিম আর্জিনেট নামে একটা ইন্টারভিনাস হিম আর্জিনেট দিলে পরফাইরিয়ার বায়োসিনথেসিস কমে যায়। সো আমরা এই পর্যন্ত আজকের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এই চ্যাপ্টারের
চার্ট গুলো আপনার একদম মুখস্থ করে ফেলুন। তাহলে দেখবেন যে আস্তে 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 আপনাদের একটা বেসিক নলেজ তৈরি হয়ে যাবে এবং আপনারা পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।